সবাইকে শতদল টিভি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শতদল টিভি কিছু বস্তুনিষ্ঠ কাজ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পর সবসময় সেই কাজটি করে যাচ্ছেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে জন্ম না গ্রহণ করলেও তার লেখায় একটা কথা সবসময় আমরা পাই যে আমি এই দেশে এই সমাজেই জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। আজকে আমাদের এই অনুষ্ঠানটি ৩টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সঙ্গীত, তারপরে আলোচনা, তারপরে গান, আবৃত্তি, এই নিয়ে পুরো অনুষ্ঠান সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি চালানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাঝে আছেন অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আদিলা নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি শতদল টিভিতে। শতদল টিভি সবসময় যারা ভালো কাজ করেন তাদেরকে প্রশংসিত করার চেষ্টা করেন। আদিলা নূর ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে গান গাইতে এসেছিলেন সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে, এবং নজরুল সঙ্গীতই তার প্রেরণার উৎস। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কবির ভাই, শতদল টিভিকে অনেক ধন্যবাদ। জি, আমি স্বাগত জানাচ্ছি রূপা ঘোষ, সুদূর টেক্সাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যদিও তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু হলেও নজরুলের গানকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং শতদল টিভির শুরু থেকে আজ অব্দি আমাদের সাথে আছেন অনুপ্রেরণার উৎস হয়ে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রূপাদি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি থাকবেন এবং দর্শকরা নিশ্চয়ই আপনার গান শোনার চেষ্টা করবে। ধন্যবাদ কবির ভাই, শুভ সকাল সবাইকে। আজকে সত্যি খুব ভালো লাগছে। আমি মূলত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হয়েও আজকে চেষ্টা করব কিছু ভালো গান শোনাতে। আশা করি দর্শকদের এবং আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন শিল্পী যুক্ত হওয়ার চেষ্টা করছেন, বিজয়া সেনগুপ্তা। তার টেকনিক্যাল ইস্যুর কারণে একটু দেরি হচ্ছে। উনি সহসায় আপনাদের সাথে যুক্ত হবেন। অসাধারণ একজন শিল্পী, বাংলাদেশেও গান করতেন বিভিন্ন টেলিভিশনগুলোতে, মূলত ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে পরিচিত। তো বিজয় একটু পরে আপনাদের সাথে যুক্ত হবেন। তো আমরা আমাদের অনুষ্ঠানটি, আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আবারও বলছি, নজরুল আমাদের প্রাণের কবি, প্রিয় কবি। তার এই যে অজানা নজরুল, এই অনুষ্ঠানটি, সেটি আসলে আমরা কাজী নজরুল ইসলামকে যেভাবে মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা এখন সময় এসছে, সময়ের প্রেক্ষিতে আমরা তার বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব, তার অগ্নিবীণা নিয়ে আলোচনা করব, তার অসাম্প্রদায়িকতার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব, প্রাসঙ্গিক পৃথিবীতে যা কিছু আছে তাই নিয়ে আলোচনা করব। চলুন তাহলে গান শুনি, আর এই পুরো অনুষ্ঠান জুড়েই আমি কবির কিরণ আপনাদের সাথে থাকবো। আমি প্রথমে অনুরোধ করব আদিলা নূরকে অনুষ্ঠানের প্রথম গানটি গাওয়ার জন্য। ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন, শুভ সকাল আমেরিকার সবাইকে। যারা বাংলাদেশ থেকে দেখছেন, শুভ সন্ধ্যা। আর আমার এখানে মেলবোর্ন অস্ট্রেলিয়াতে অনেক রাত, প্রায় 11টা বেজে গেছে। সো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আজকে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রথম একটি গান পরিবেশন করতে চাচ্ছি। এই গানটি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম 24 বছর বয়সে ওনার লেখা গানটি, সবার খুবই পরিচিত একটি গান, মিশ্র পিলু রাগের উপর। এই গানটি দিয়ে শুরু করছি।
আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও তিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চরাসে, কভু সে চকর সুধা চরাসে। নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনের পিয়ালো তমালে, আমার মনের পিয়ালো তমালে, হেরি তারে স্নেহ মেঘ শ্যাম, অশনি আলোকে হেরি তারে ভিড়, বিজলি উজালো অভিরাম, বিজলি উজালো অভিরাম। আমার রচিত কাননে বসিয়া পরাণ পিয়ালে মালিকা রচিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া। আপনারি গলে দোলে হয় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি, যেন তার চরণের ধ্বনি। আমার তিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগলো। আম আমার কাছে মনে হচ্ছে যে আম এই যে কাজী নজরুল ইসলাম এই যে গানটি উনি রচনা করেছেন, এটি আল্লাহর সাথে, খোদার সাথে, ঈশ্বরের সাথে, গডের সাথে যে প্রণয় নিয়ে, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমি সত্যি এটা অবাক করার মতো যে কি কথা!
আমার নিজের চেয়ে আর অন্য কাকে আমি ভালোবাসবো এবং সেটাই একদম, ভালোবেসেছিলেন আল্লাহ। একদম। আর তাছাড়া মানে জিনিসটা এরকম যে নিজেকে চিনলে স্রষ্টাকে চেনা যায়। সেই এক্সাক্টলি। সেই যে কনসেপ্টটা এই গানটাতে পাওয়া যায়। আমরা সবাই যদি সবাইকে চিনতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের যে যিনি আমাদেরকে তৈরি করেছেন তাকে চেনা আমাদের জন্য অনেক সহজ হবে। ওই যে একটা কথা আছে না, নো দাই সেলফ, নিজেকে চেনো। হ্যাঁ, এবং সেই চেনার বিষয়টাই আমার মনে হয় এখানে এসছে। হ্যাঁ, অসাধারণ, খুব ভালো একদম। লাগলো। ডক্টর উইনস্টন ল্যাংলি উনি অ্যাকচুয়ালি যুক্ত হওয়ার কথা 10টার সময়, উনি একটু আগে যুক্ত হয়েছেন। তো তাকে আমরা একটু হ্যালো বলি, দেখি ওনাকে নিয়ে আসি। জি আচ্ছা। ডক্টর ল্যাংলি, ডক্টর উইনস্টন। আচ্ছা, উনি বোধহয় একটু পরে জয়েন করবেন। আচ্ছা, উনি ব্যাক স্টেজে থাকুক। হ্যাঁ, আম, রূপাদি, আপনি তো আম, আপনার সাথে আমি অনেকবার কাজ করেছি, অনেকবার আপনার গান শুনেছি। ভীষণ মিষ্টি কণ্ঠের একটা কণ্ঠশিল্পী আপনি। আপনি নজরুল সঙ্গীত শিল্পী না হয়েও নজরুল সঙ্গীত এত চমৎকার ভাবে গান, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে কি শোনাবেন বলুন? ধন্যবাদ কবির ভাই। হুম। আসলে নজরুলের গান আমার এত পছন্দ। প্রত্যেকটা গানের কথা আমাদের আ মানে প্রাত্যহিক জীবনের সাথে এত সুন্দর করে জড়িয়ে আছে। যেমন রবীন্দ্রনাথ তেমন নজরুল দুজনেই সমান। তো নজরুলের গান আমার প্রচন্ড ভালো লাগা থেকে গাওয়া। আমি তো আসলে আমার বেসটা যখন ক্লাসিক্যাল, তো ক্লাসিক্যাল যখন শিখতাম তখন একটু নজরুলের গানও শেখা হয়েছে। তারপর তো রবীন্দ্রনাথের গানে চলে গেলাম। জি, কিন্তু সেই ভালো লাগা থেকে একটু আপনাকে ইন্টারাপ্ট করে, আমার হ্যাঁ, মনে হয় ডক্টর উইনস্টনকে একটু নিয়ে আসেন। হ্যাঁ, উনি ব্যাক নিশ্চয়ই। স্টেজে আছেন। হ্যালো, গুড মর্নিং, Good মিস্টার। morning. Good হাউ আর morning. ইউ? I'm fine, thank you. I'm very pleased to be here. Rupadi, can you mute it for a second? Thank Can Yes, you you. mute? Uh, yeah. So, good morning, Mr. Winston. good morning. Yeah, can you hear me? I can hear you very well. Wow, wonderful. Well, we are really glad to have you. As you know, Kaji Nazrul Islam has that 124th birth anniversary. Shotodol TV celebrating his 124th birth anniversary. And you, Dr. Rachel, Dr. Jason, Dr. Gulshanar Kaji, Dr. Ziauddin, and Hayatullah, he's the I think he's the president of Nozul Institute at this point. So there's so many specialty people they are coming. So we design that 10 a.m. to 11 a.m. For you guys to have that discussion with Nozul. But you are most welcome. You can stay with us and listen to music. Both are a very wonderful singer. Would you mind to stay with us? I would love to stay and listen. It is always inspiring, and I'd like to continue that inspiration. Oh, thank you so much. Yeah. Thank you. Okay. Thank you. Yes. All right. Also, বিজয়া সেন গুপ্তা, আপনি কি যুক্ত হতে পেরেছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? এখনো শুনতে পাচ্ছি না, for some reason. Mhm. Anyway, তো রূপাদি, আপনি আপনার পরিবেশনাটা করুন। হ্যাঁ, আমি নজরুলের অঞ্জলি লহরমণি এই গানটা করতে চাই। এই গানটার কথা গানের মধ্য দিয়ে নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, সত্যি খুব সুন্দর
বাহ, ওয়ান্ডারফুল। রূপাদি, আপনি একটু কাইন্ডলি মিউট করেন, একো হচ্ছে তো। অনেক ধন্যবাদ রূপাদি, অসাধারণ অসাধারণ পরিবেশনা। এটা একটা আরাধনামূলক গান। এই গানের মাঝে পার্থিব জীবনের সবকিছুই ঈশ্বরের কাছে, খোদার কাছে, আল্লাহর কাছে চাওয়া। তো অনেক ধন্যবাদ। Dr. Langling, sorry, Dr. Winston, Yes. are you enjoying this program? I am enjoying it immensely. Oh, okay. Very good. Wonderful.
I'm truly appreciate your presence because we want to hear a lot of things from you regarding Nazrul Yeah. because you are so into it to Nazrul. You went to Bangladesh, you went to India, you were in a lot of places to do the seminar and research for Nazrul. We want to hear more whenever time comes for you. So let's enjoy the music. And Yes. this program actually is sponsored by um, Leah Fashion by Leah. So she is wonderful, passionate. She has a business based in Florida, but she's all over the places. আপনারা যারা লিয়ার শাড়ি বা তার গহনা কিনতে চান এই নম্বরে যোগাযোগ করবেন 904-707-6659 I believe. Let me see. আবার বলছি 904-707-6859 লিয়া ফ্যাশন বাই লিয়া। অনেক ধন্যবাদ। এটি হচ্ছে আপনারা দেখছেন শতদল টিভি, প্রবাসী বাংলাদেশ। এখন আমরা আদিলা নূর তার কাছে মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আদিলা নূর, এবার আমরা কি গানটি শুনতে পাবো? আমি ভাবছিলাম আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে একসাথে হয়েছি। আপনার ওখানে ভোরবেলা, বাংলাদেশে সন্ধ্যাবেলা, আর আমার এখানে গভীর রাত্রি। তো সকাল এবং সন্ধ্যার মিশ্রণে নজরুলের একটি সৃষ্ট গান, ভোরের রাগ ভৈরবী আর তার সাথে প্রদেশের রাগ ধানেশ্রী মিলে এই গানটির উৎপত্তি। So Dr. Winston, just would like to introduce about this song. This is two raga mixed it together. It's early morning as well as the evening. Two together, this creation's been made. So Thank you. Thank you. সন্ধ্যা মালতী জমে ফুল বনে ঝরে, কে আসে বাজালে বাঁশি, ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী জমে ফুল বনে ঝরে, কে আসে বাজালে বাঁশি, ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী জমে সাঝেরো পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া, পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া। সাঝেরো পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া, পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া। ভোরের কোমল ভেবে সাঝের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর, ঘুরে ঘুরে। সন্ধ্যা মালতী ফুল বনে
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি, সকালের মল্লিকা ফুটাইলে তুমি, বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি, সকালের মল্লিকা ফুটাইলে তুমি, রাঙিল উষার রঙে, রাঙিল উষার রঙে গোধূলি লগন, শোনালে আশার বাণী বিরহ বিধুরে, সন্ধ্যা মালতী জবে ফুল বনে ঝুরে, কে আসে বাজালে বাঁশি ভৈরবী সুরে, সন্ধ্যা মালতী জবে। অসাধারণ, ভীষণ ভালো লাগলো। আমাদের আসলে ওই ডিভাইসগুলো বিভিন্নভাবে কানেক্টেড, সবাই অন করলে সেখানে ইকো হচ্ছে। এখন ভালো আসতেছে, সবাই ঠিক হয়েছে। আদিলা, মেলবোর্ন থেকে অনেকেই নিশ্চয়ই যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানটি দেখছেন। আমি শুধু মেলবোর্নের কথা বলছি না, সারা বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জানি বাংলাদেশ থেকে অনেকেই যুক্ত হবেন, এবং আপনারা উত্তর আমেরিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী, এবং তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা অজানা নজরুল অনুষ্ঠানটি করছি। তা আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। বিজয় সেনগুপ্তা, আপনি আনমিউট করে একটু কথা বলুন তো। হ্যাঁ, এখনো সমস্যা, এখনো শোনা যাচ্ছে না। তো একটু কাইন্ডলি ঠিক করুন প্লিজ। আমার মনে হয় কোনো একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, রূপাদি, আপনি তাহলে আপনার পরিবেশনাটা করুন, আমরা শুনি। আমি মিউটে যাচ্ছি। আহ, এখন এখন আমি যে গানটি করব সেটি হচ্ছে সরি, সেটি হচ্ছে নজরুলের আহির ভৈরব রাগের উপরে অরুণকান্তি কেবল যোগী ভিখারি।
হ্যালো, হ্যাঁ, আমরা জুমে আছি বাইরে। ঘন্টা খানেক জুমে থাকবো। অনেক ধন্যবাদ রূপাদি। আপনার আজকে বোধহয় সাউন্ড একটু ঝামেলা হচ্ছে, মানে ওই ভেঙে ভেঙে আসতেছে আর কি, অনেকে কমেন্ট আসতেছে। আপনি একটু যখন অন্যরা পরিবেশনা করবে আপনি একটু অ্যাডজাস্ট করে নিন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি থ্যাংক ইউ। কিরণ ভাই কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওটা অ্যাডজাস্ট করে নিন। অনেক ধন্যবাদ রূপাদি। আমাদের সাথে এরই মাঝে যুক্ত হয়েছেন ডক্টর গুলশানারা কাজী, যিনি একাধারে প্রফেসর এবং নজরুল গবেষক। তো
আমি গুলশানা আপাকে স্বাগত জানাচ্ছি শতদল টিভিতে। নিশ্চয় করে একটু পরে আমাদের সেই স্লটটা আসবে। ডক্টর উইনস্টন অলরেডি হি জয়েন উইথ আস, and definitely Belal Kaji, you are also welcome by Shotodol TV. We'll definitely let you to talk after a few minutes. So let me hear the music first. So আদিলা নূর, প্লিজ গো হেড, তোমার পরপর দুটো পরিবেশনা করো। আমার মনে হয় আমরা এই পর্বটা আর 10 মিনিটের ভিতরে শেষ করে দেব, তারপরে আমাদের আলোচনা পর্বে আমরা চলে যাব। চলো। ধন্যবাদ কবির ভাই। আমি জাস্ট একটু বলে রাখি, আমি নতুন করে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে, এত গুণী গুণী মানুষ এবং এত গবেষক সবার সাথে একই প্ল্যাটফর্মে। আর আমার গান শেখার শুরুটা, আমি যদিও শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি নজরুলের গান আমাকে ছোটবেলা থেকেই আকৃষ্ট করেছে, এবং সেই সুবাদেই নজরুলের হাতে খড়ি এবং যা শিখেছি সেই গানের চর্চা এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আরো অনেক শেখার বাকি। আর এই প্রবাসী জীবনে প্রায় 2 দশকের একটু বেশি হয়ে গেল। তো ভাবলাম যে আজকে যে এখন যে গানটা গাইবো সেটা প্রবাসী সাথে মিলিয়ে একটা গান সিলেক্ট করি, পরদেশী প্রিয়তম এসো ফিরে মোর ঘরে। খুব চমৎকার একটি গান, চলো আমার প্রিয় একটি গান শুনি। পরদেশী প্রিয়তম এসো ফিরে মোর ঘরে, পরদেশী প্রিয়তম এসো ফিরে মোর ঘরে, পরদেশী প্রিয়তম গোধূলি গগনের সজল কাজল মেঘ ভরে, সজল কাজল মেঘ ভরে, সজল কাজল মেঘ ভরে, এসো ফিরে মোর ঘরে, পরদেশী প্রিয়তম। দিগন্তে বনান্তে হেরি তবু আগমনী, দিগন্তে বনান্তে হেরি তবু আগমনী, নিপবন শিহরিত মত পবন স্বরে, এসো ফিরে মোর ঘরে, পরদেশী প্রিয়তম। বিরহ গগন মম ঢাকা যে কালো মেঘে, বিরহ গগন মম ঢাকা যে কালো মেঘে, আকুলয়ে প্রাণ মম ঝুরিছে তোমারি মেঘে, এসো প্রিয় ঝড়ের রাতে, এ শূন্য ঘরে বিরহী পরাণ মম
পরদেশে প্রিয়তম। অসাধারণ, একদম বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি, কি অসাধারণ মধুর কণ্ঠ। আদিলা, তোমার শেষ গানটি আমরা শুনবো, এবং তুমি গানটা পরিবেশন করার আগে তোমার অস্ট্রেলিয়াবাসীদেরকে, তোমার এলাকার লোকজনদেরকে একটু কিছু বলবা, যে তোমার তো নজরুল সম্মেলন 19তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে গান গাইতে এসেছিলে, তোমার অভিজ্ঞতাটা এবং এই যে নজরুলের গান গেয়ে যে তৃপ্ত, সে ব্যাপারে একটু কয়েক সেকেন্ড যদি বলো। অবশ্যই কবির ভাই, আমি আসলে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে বলেছিলেন 19তম নজরুল কনফারেন্সে জয়েন করার জন্য। এত সুদূর থেকে আমি কখনো ভাবতেও পারিনি যে আমি যে এত বড় একটা সম্মেলনের সাথে যোগ দিব। তো সেটা আমার খুবই সৌভাগ্য ছিল। আর আমার যে মানে যেটা আমি ওখানে উপলব্ধি করেছি, শ্রোতাদের ভালোবাসা সবচেয়ে বেশি। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, আমি অস্ট্রেলিয়ায় থেকে দেখেছি আমাদের মেলবোর্নে অনেক ভালো শ্রোতা আছে, এবং কিন্তু সংখ্যাগরিষ্ঠভাবে অবশ্যই আপনাদের ওখানে আমাদের 100 গুণ বেশিই হবে। তো সেই শ্রোতাদের যে জনসমাবেশ, সেটা আমাকে খুবই খুবই আপ্লুত করেছে। এছাড়া যেটা আমি সবসময় দেখে এসেছি, সেটা হচ্ছে যে আপনারা সবাইকে একসাথে করতে পেরেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। যে এত গুণী গুণী বড় বড় শিল্পীরা বাংলাদেশ থেকে এসছেন, বিভিন্ন ভারত থেকে এসছেন, এবং তাদের সাথে বিশ্বের যারা আমরা বাঙালিরা আছি বিভিন্ন দেশে, আমরা নজরুলের চর্চা করে যাচ্ছি, তাদের সবাইকে একসাথে সংঘবদ্ধ করতে পেরেছেন। এটা আমার মনে হয় সবচেয়ে বড় কৃতিত্ব আমি দেব। এবং এটা চারটিখানি কথা না, এটা একটা বড় একটা কাজ হয়েছে। আশা করছি ভবিষ্যতেও আরো সেরকম অনেক সুযোগ আসবে এবং গান শোনানোর সুযোগ পাবো। আমার কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার একটি গান করে শেষ করছি। এখানে অনেক মধ্যরাত্রি হয়ে গেছে মেলবোর্নে। আর যারা মেলবোর্নে দেখছেন, অবশ্যই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এত রাত জেগে গান শোনার জন্য। আর বাংলাদেশ থেকে আমার পরিবারের কেউ থেকে থাকলে তাদের প্রতিও আমার অনেক শ্রদ্ধা রইল। এই গানটি বেহাগ বসন্তের সাথে, বেহাগের উপর মিলানো বসন্তের একটি বলতে পারেন ভরিয়া পরাণ শুনিতেছি গান। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাচিত চকোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। হি জল বিছানো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গপিয়া। হি জল বিছানো বন
বন কিনারে ইঙ্গিত হানি শ্যামল কিশোর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়। নেশা ধরে চোখে আলো ছায়ায় বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। আসিবে আজি বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাচিত চকর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। বিনম্র শ্রদ্ধা, একেবারে প্রাণ ভরে গেল, অসাধারণ, ভীষণ অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর। আমি আসলে তোমার গানের মাঝে নজরুলের বহুমাত্রিক যে দিকগুলো, তার ভিতরে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিদ্রোহী কবিতার দুটো লাইন একটু আবৃত্তি করতে চাই। তো একটু কাইন্ডলি মিউটে যাও প্লিজ। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনারে তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানর, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিন্দিয়া দিই তিনদোল, আমি চপলা চপলে হিন্দোল। এক্সকিউজ মি। আমি তাই করি ভাই, যখন চায়ে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন, উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মমশির। নজরুল যেমন প্রেমের কবি, ভালোবাসার কবি, মানে প্রকৃতির মননে, চিন্তায়, চেতনায় যা কিছু আছে, মানে প্রাণ ভরে ডালি সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম। সেটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন ডক্টর ওয়েনস্টন ল্যাংলি, ডক্টর গুলশানারা কাজী, বেলাল কাজী, আরো যুক্ত হবেন ডক্টর রেচেল, ডক্টর জেসন, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। একটু পরে যে সেশনটা শুরু হবে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের আজকে অনুষ্ঠানের মূল উপাত্ত, সেটা হলো অজানা নজরুল। আমরা নজরুলকে জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। বিজয়া সেনগুপ্তা, তোমার সাউন্ডটা কি ঠিক হয়েছে? না, আনফরচুনেটলি আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। তো যদি একটু ঠিক করতে পারো তাহলে তোমার গান শুনতে পাবো। আমরা আছি 12টা পর্যন্ত। রূপাদি, আপনার নিশ্চয়ই সাউন্ডটা ঠিক হয়েছে। আপনার পরিবেশনা শুনি এবার নজরুলের বহুমাত্রিক বৈচিত্র্যময় দিকের মাঝে গান, দেশের গান আছে, ভালোবাসার গান আছে, প্রেমের গান আছে, সিজনাল গান আছে। আপনি এখন কোন পরিবেশনাটা করবেন? আসলে আমার ইন্টারনেট কানেকশনও বোধহয় একটু প্রবলেম করছে,
চেষ্টা করলাম মানে ঠিক করতে, কিন্তু জানি না কতটা কি হবে। শব্দগুলো বোধহয় ভেঙে ভেঙে আসছে খুব হ্যাঁ, সম্ভবত। এখন সম্ভবত ঠিক আছে। করুন। আচ্ছা, জি। যেটা হচ্ছে আমি নজরুলের এখন একটি সবঙ্গের গানই তো শোনা হলো, মানে একটি শ্যামা সঙ্গীত করতে চাই। আম, Good. আশা করি এটা ভালো লাগবে। দেখা যাক কতটা কি করতে পারি। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোকপালিকা, ভবানী ত্রিলোকপালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী, তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা, ষোড়শী কুমারী বালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব কৃপায়, কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায়, সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রের জলবিম্ব প্রায়, অচিন্ত পরমাত্মা রূপিণী, অচিন্ত পরমাত্মা রূপিণী, সুর নর চরাচর প্রসবিনী, নমস্তে 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 শিবা অশুভ নাশিনী, তারামঙ্গল সাধিকা, তারামঙ্গল
সাধিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা পরমেশ্বরী কালিকা। সো ওয়ান্ডারফুল, ভীষণ ভীষণ চমৎকার ভাবে গেয়েছেন রূপাদি। মানে আমি আবারও বলছি দর্শকদের জন্য, তিনি মূলত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু হয়েও নজরুলের গান কি অন্তর্দৃষ্টিতে অন্তর থেকে বেড়ে এসে আমরা সবাই আপনার গান ভীষণ উপভোগ করেছি। নজরুলের একটা কথা সবসময় আমরা শুনে আসছি, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহারে প্রাণ। তো আসলে নজরুল যে একটা সম্পূর্ণ একটা অসাম্প্রদায়িক কবি ছিলেন সেটি গানের মাঝেই প্রমাণিত হয়। আপনাকে অনেক ধন্যবাদ। এরই মাঝে ডক্টর রেইচেল আমাদের সাথে যুক্ত হয়েছেন, এন্ড ডক্টর জিয়াউদ্দিন উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা এই সেশনটা আমার মনে হয় 2 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। রূপা ঘোষ, আদিলা নূর, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুধু অস্ট্রেলিয়া থেকে, শুধু টেক্সাস থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্বটি মূলত আলোচনা পর্ব, এখন যেটা শুরু হবে ডক্টর জেসন, ডক্টর ল্যাংলি, ডক্টর রেইচেল, ডক্টর জিয়াউদ্দিন, ডক্টর গুলশানারা কাজী, বেলাল কাজী, ওনারা সবাই আজকে অজানা নজরুল নিয়ে আলোচনা করবেন 1 ঘন্টা যাবত। তো আপনারা যদি 30 সেকেন্ডসে কিছু বলেন রূপাদি এবং আদিলা নূর, তাহলে ধন্য হব। বলেন। অনেক ধন্যবাদ শতদল টিভিকে এবং কবির ভাই আপনাকে আমাকে এই সব গুণীজনদের সাথে যুক্ত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। আর আমার এখানে একদম তো আমার মনে হয় আমি বিদায় নিচ্ছি। আপাতত আপনার কিছুক্ষণ থাকবো, তারপরে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না আর কি, রাত প্রায় মধ্যরাত পার হয়ে গেছে। সো সবাইকে অনেক শুভকামনা আর কবির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। রূপাদি, আপনি কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ কবির ভাই। এখানে যারা গুণীজন আছে সবাইকে আমার প্রণাম। আজকে এই অনুষ্ঠানে গান গাইতে পেরে আমারও খুব ভালো লাগছে, কারণ আমি মূলত, আপনি বলেছেন, একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। নজরুলের গান আমার অত্যন্ত ভালো লাগা থেকে গাওয়া। তো আজকে গাইতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমিও থাকবো কিছুক্ষণ, আমিও শুনতে চাই নজরুল সম্পর্কে অনেক অজানা তথ্য, আমিও শুনতে চাই। কিছুক্ষণ থাকবো, তারপরে হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমি বলেছি আপনাকে আমার একটা ইনভিটেশন আছে, যেতে হবে। কিন্তু থাকবো, আছি আমি। হ্যাঁ, অতি অতি অবশ্যই। এবং আমি বলবো, যদি আমাদের প্যানেল যদি আপনাদের থেকে গান শুনতে চায়, হয়তোবা তাদের মুখ থেকে আসতে হবে, আমি আর বলবো না আর কি। কারণ আমাদের প্রোগ্রামটা, the program has been designed for 1 hour from 10 to 11 is for discussion. So welcome to our new panel, which is like I truly appreciate all of the panelists, those who join Shotodol TV at this point. Scientist Professor Winston E. Langley, welcome to Shotodol TV. Dr. Langley. Thank you, and
I'm very pleased to be among you on this very important day, and want to thank those who offered us the beauty of the aesthetic life early this morning here, and to say that for me, such music is a form of birthday, in fact, because it was music that exposed me to Nashville. My discussion this morning or afternoon, evening, has to do with the theme of development, an area of inquiry in which I've been engaged on Nashville, and which has played an important part in my understanding of his sense of how human transformation may take place. He was of the view that this culture and the society in which he was brought up were decrepit and needed radical alteration. He did not believe that the existing leadership, political and other, would be able to transform the society or societies which people then faced. And so he sought to find an alternative. That alternative, he seemed to have concluded, resided in young people. The term young people has come to include two subgroups. What are called children, those from the age of 1 to 14, and those who are considered youth, those from 15 to 29 years of age. The world has come to endorse this in part, and through the United Nations has come to mourn the fact that those who constitute 50% of the world's population, meaning young people, are represented in a very limited degree in the capacities to formulate policies, laws, normative categories that may launch the future that everyone seemed to think of. Nashville, when he referred to young people, was not dealing just with young people in Bangladesh or South Asia. He was thinking of the world at large, because he sought a transformation of the world at large, although he was using much of his own experience in South Asia to elaborate his position. Now, if one were to look at Bangladesh, it has perhaps among the youngest of population in the world. Those who are 65 years old and over represent but 5% of the population. By contrast, if one looks at Japan, those over 65 are over 28% of the population. In my own country, in the US, those 65 and older represent about 18% of the population. In South Asia, if one deals with Pakistan and India and Bangladesh and Nepal, etc., Sri Lanka,
among others, one will find that approximately 50% of the population, perhaps a little more, happens to be between the ages of 1 and 29. For Bangladesh, specifically, it is about 54%. The young people to which he was referring, therefore, represent, yes, a majority of the population. In his song to students, in his poem Pioneers, one finds an elaborated version of how the changes he sought might come to be. Changes, however, are not significant unless they represent certain values that may be comprehensive enough to deal with a sought future. And among these values is that of equality and that of a shared commitment to action on behalf of others as well as self. A broad ethical commitment in that direction. Well, what do we actually mean by development? The term itself became very controversial after World War II because it seemed to suggest that there is one group of countries and their peoples who were developed, meaning arriving at a certain social standing that did not require further evolution, and two, those who were behind and categorized as developing or less developed. And the sense of superiority and inferiority seeped into the discussion. Since then, however, much other things have developed to make this term, this conception, far more acceptable and being a source of analyses to understand human behavior and human possibilities. We have, for example, the entire field of developmental biology, sometimes referred to as systems biology. Instead of studying the cell or tissue or an embryo or a specific organ, the focus is on understanding the entire human being and how that human being came to be, usually from an understanding of some unicellular organism to the rather complex version of animal life we understand human beings to represent. We have developmental psychology that seeks to look at the individual as she or he develops with an elaborate suggestion about the stages of that development. Thinkers such as Erik Erikson would have 8 or more stages in the life of a person's development, and how certain values develop depending on how the developing entity encounters life as a whole. So we have, for example, his study of Gandhi, which sought to acquaint the world with how Gandhi became Gandhi. We have major studies here in which the idea of how a king, Martin Luther King, became Martin Luther King.
The idea, however, that human beings go through stages of development became and is today something generally accepted, and that the possibilities that an individual may in fact embody certain values has something to do with what happens through these stages. One can look at in Lev Vosky and B.F. Skinner, among others in this area, if one wanted. We also have something called economic development, developmental economics. And certainly the people of Bangladesh know something very much about this, because among others, we had Mohammed Yunus, who sought to give concrete expression to this idea, not only that different people within society can develop economically, but that there are certain groups that were regarded as being incapable of contributing to that development, namely women, and especially women in rural areas. It became very much part of orthodox economics as a whole. Amartya Sen from that area also had certain ways of acquainting people in the world. We have societal development, what is called social development. And this began very early with people of Durkheim and Gandhi and Ikeda and Marx and Keynes and all of those thinkers. But all of these were not the specific focus of Nazrul, as I understand it. Sorry, Dr. Langley. We want to hear more from you. We do have some other panelists, so we want to hear a few from others. So All we'll right. come back to you, definitely. I mean, I love to hear from you. Hours and hours, there is no problem, but just let it we'll finish with others, then I'll come back to you. Thank you. I'll merely say that the moral development area encompasses all of the other areas just mentioned. Okay, very good, wonderful. Thank you so much. Viewers, Can I thank say you so much. Yeah, Dr. Jason Chang. Can I cut in Can I cut in? Because I have to mention something about Winston. He just received Nazrul Padak from a very prestigious award from Kazi Nazrul University, Trishal. Oh, wow. Yeah, and I must mention that. And also, he published another groundbreaking book. The name of the book is Moral Courage and Truthfulness, Kazi Nazrul Islam. This is the second book he published, and this is really, both of this we must appreciate a lot. I might just want to add, Kiran, thanks for keeping the engine going. Oh, thank you so much. তুমি এই 2 মিনিট আগে বললো, হঠাৎ করে শেষ করলেন, আর কনক্লুশন করতে পারবেন না। শেষ করার আগে থ্যাংক ইউ। Sure, thank you. Thank you, Jia Bhai. Actually, I know Professor Jason, he need to go because he's a really, really busy man. So Professor Jason Ochang, Professor of History, Director ASI, Chair Unicorn Nazrul Endowment. Welcome to this show, Dr. Jason Chang. You are such a wonderful person. You came to 19 Nazrul Convention 2022 in New Jersey, and really we appreciate you for your unconditional support, and you truly, encourage Nazrul endowment, Nazrul research, Nazrul activities, Nazrul outcome. Nowadays, Nazrul is so contemporary. Not only that, for
100 years ago. Nowadays, Nozul is so important everywhere. I mean, there is a Bengali poem, line is like that, Prithibir যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যে নারী নরের মাঝে I don't know, do you understand Bangla little bit, but yeah, equality, man and woman. And of course that he's the, I think, exceptional poet that he never discriminate man and woman or religion. So it's just kind of, that. Welcome to this show, Jason Chang. Please say something about Nozul and Nozul endowment. Thank you. Well, thank you for that introduction. It's so wonderful to be joined by those luminaries and advocates and community leaders. Karen, thank you for the invitation, and to Shotodol TV. It's a pleasure to be joining this community again. And to Gulshan and Kazi, thank you. Your partnership and stewardship of the Nazrul Fund for Decolonial Art and Cultural Transformation has really, illuminated so many, needs for our community, and provided resources for us to be able to pursue those in a manner consistent with Nazrul's practice. So I thought what I could offer is, a reflection perhaps based on what Professor Langley had shared, in a sense. I really, connected with the ways that inequality is practiced not only through material means, but also through, philosophical and spiritual and epistemological ways. So this practice of investigation and thinking of the world through the lens of Nazrul's work and life is what I hope for is transformational. So, one of the things I think, shapes, at least for our work at UConn, is that being one of two places in the United States that is a research center for Nazrul's legacy, is to also investigate how the United States public became aware of Bangladesh and became aware of Nazrul, and this was largely through the aftermath of U.S. intervention in South Asia in the 1970s, right? So the formation of awareness around Nazrul's legacy is informed by a practice of imperialism and a practice of intervention. And these are, we recognize these as forces which create refugees, which create displacement and inequality. And so in understanding, who the other contemporaries were for Nazrul, we see that what he was working on was a much bigger vision, as you said, equality for all people, and I think what is so powerful about the investigation of his poetic practice and his political practice is this notion of cultural transformation. And I think just sitting here with you all on Shotodol TV made me think, what could Nazrul have done had he had Zoom and Shotodol TV to reach more people, to have conversation, to hear the lives of people from around the world. So I think what is important about the Nazrul Fund at UConn is we're able to put resources and effort behind practicing
cultural transformation, whether that's through programs, that's creating curriculum, it's connections with communities. These are ways that we can experiment with the kinds of life ways and epistemologies and creative processes that we need in order to make the new world that that Nazrul lets us have a window into through his poetry and through his song. So I think that what we're able to do is through coursework, through investigation, through historical analysis, and bringing in the best minds to think about how to view the world through Nazrul's work and life is something that I think connects people to other leaders that they know, right? And by understanding this wider kind of cohort of transformation all around us, I think it provides that deeper encouragement that we, despite all of the things that we see around us, that we continue to move forward together, linking arms, cross struggles, and that through this work, that we end up creating something, and so it's creating something new, which in some ways is like poetry in action. That we create a new life together through this shared work. So I'm really proud of the work that we've been able to do at UConn, and I only see stronger connections with other universities in Bangladesh and India, and other folks from around the country. Just to give you a little sneak peek, in the next academic year, we'll be inviting a scholar from University of Houston, as well as Ohio State University, who are scholars in South Asian literature and poetry, as well as social movements in South Asia. So really putting these ideas together and continuing the legacy of decolonization and cultural transformation that Nazrul laid out in front of us. So thank you again for the opportunity to join you guys. This is fantastic, and happy birthday to Nazrul. Can't wait to see you at the next conference. Okay. Thank you so much, Dr. Jason. You are such a wonderful individual. I mean, I truly appreciate your support, UConn, and also, continue to support Nazrul. And welcome to Shotodol TV. And next time, we'll invite you. Anything happening in New York, New Jersey regarding Nazrul, you are most welcome to come, join, and talk. Thank you so much. Okay. I want to introduce one of the great poet from Bangladesh. He's a great MC and also a Nazrul researcher, Rezauddin Stalin. Everybody know him very well from Bangladesh. I just, letting you know. Stalin bhai, would you say hello to everybody? Yes. May I cut in after Jason? Can I say a few words after Jason? Hello? Sure. Yeah. We are very, very happy to work with Jason because he's visionary and he has been really extending all the efforts from UConn to all international units, and he talked about the two universities here, but at the University in Trishal, Kazi Nazrul University, you are already started to link up with them so that there would be some cross interaction with students and working with us and so on and so forth. So he has really created a very open platform for us to be very interactive with many other organizations, and is a very open mind. So let's give him a big hand. He's very, very effective, very effective chairman, very effective chairman. Dr. Jason, just letting you know, I just came from Bangladesh. I had to go for different reason. So whenever I met with the people
lot of expertise people, those who are researching on Nazrul. They love to come to America, or they love to do research on it. I mean, of course, they're always looking for the opportunities. So if you do have something, definitely you can help them out, as they are really working on it. So just Dr. Gulshanara Kaji, whatever she said it, she's also really into it in Nazrul research, and as well as into it in Nazrul's activities in Bangladesh as well as in North America. Thank you so much. I want to go to Dr. Rachel McDormand. Dr. Rachel, you are very known to Bangladeshi people because you came to Nazrul Convention 2016 in New York, and as well as many programs you came and support Nazrul program. You are also a Nazrul researcher and professor of Columbia University. So obviously you do have a lot of knowledge on Nazrul as well as literature too. I mean, you understand a little bit Bangla too. And you went to Calcutta, you went to Bangladesh many times, and you've been interrelated with Nazrul research and those who are into it in song, music, culture, heritage, research. So you are very well known about these activities. Would you please tell us what's going on, the latest update? Today is Nazrul's 124th anniversary, birth anniversary. We celebrate his birth anniversary by discussing and also, listening the music. Please, floor is yours. Dr. Rachel McDormand. Thank you so much, Kiran Bhai, and thanks to everyone and to Shotadol and for your kindness. I had 7 or so photographs I wanted to screen share, but I don't know if that's possible on TV, is it? Yeah, sure, it's possible. Go ahead. How do I do it? Okay, there's actually, you have to do your own. You have to do from your end. I mean, I can let you to do it. I sent you actually the link. On by your email? Yeah. But Okay, I can just start speaking. Right. I won't, but if you find out how to screen share, please just start. Okay, so go ahead, you Okay. speak, and then I let me just find it wanted out. to spend 7 minutes or so remembering Kolani Kazi, since she just passed away. And it made me start to think about how many people there are left living in this world who would have known Nazrul prior to 1941. That is, prior to the time when he became quite ill. And I think there are maybe only a few left, because in order to be 17 or 18 and to know that you were meeting Nazrul, you would have to have been born about 100 years ago, 1923, 1924. So this is a perfect group of people who are dying. Of course, there are people who knew Nazrul after 1941 until 1976. But Nazrul died almost 50 years ago, so even those people are slipping away. But Kolani Kazi and her sister-in-law, Uma Kazi, Uma died in 2020. But Kolani Kazi, she was born in 1936, and she married Nazrul's second son, Aniruddha, in 1956. So she was the age of 21. She told me that she couldn't imagine marrying such a handsome man and that he would want to marry her. She was still very overwhelmed by that, even as a widow. So he died in 76. So she was a widow for many, many years. Her name originally was Kolani Dotto, and she moved in with Nazrul and Promila in Kolkata. And then she had 3 children, and she lived much of her life right along with Nazrul and Promila Devi. And she said to me many times how much she adored her mother-in-law, Promila. She said that she was a pattern of excellence, and that
She never complained, even though she couldn't get up from a lying position. And Nazrul was always inviting people over, was always extravagant. She used that word in English. And Promila, even lying down, had to be the one who managed all the food and the hospitality. And she did it all without any complaint. I'm just going to spend the next 5 minutes telling you a few things she told me. I met her first in 2014, and I kept meeting her every time I went to Kolkata since then. And the last time I met her was in 2019, before the pandemic. She said that because of the poverty of the family, she said neither of Nazrul's two sons had a proper education, especially in music. She said that Kazi Anirudto, her husband, accompanied Nazrul and Promila to London and Vienna for medical treatment in 1953. And Anirudto got himself admitted into the music academy in London, but halfway through his training, when the doctors said, "Your father cannot be helped, we're sending him back," he had to stop what he was doing in the middle. And he was the guitar student of a man named Sujit Nath, but he couldn't pay for Sujit Nath's fees, and so he had to stop there. And he eventually became a self-taught musician, a very good one. But she told me this by way of saying that the family was not well off. She said, I asked her about being born Hindu, and she said, well, to enter the Nazrul family, you can be anything you want. You can come from any background, but you have to agree to be buried as a Muslim. But you can stay Hindu, you can do anything. And so she is now buried at the Gobra burial ground in Kolkata, next to Anirudto. I asked her about Nazrul's own death and burial, and she said that the death came suddenly, and she was, of course, in Kolkata with her 3 young children because her husband had already died. And for some reason, they were not given permission to fly to Dhaka. But by the time they got there, they found that Nazrul had already been buried. But they had intended to bring him back and bury him in Cherulia, where he had been born, next to his wife, Promila, who had asked to be buried there because she thought that Nazrul would also be buried there. So it was a bit of a challenge for the family. And in fact, General Zia asked Kalanidhi whether she would like to stay in Dhaka. She said no, she had 3 young children in Kolkata, and she returned. I asked her a couple of more questions. I asked her about what it was like to be with Nazrul after 1942 and after 1956 when she entered the family. I said, did he have any sort of sense of being, of any consciousness? And she said that she thought that he did have some consciousness. She said on his birthdays, so right around now, that he would be nicely dressed up with sandal paste marks on his forehead, and he would look as though he was very happy. And when people would sing to him, he looked enchanted. And sometimes he would actually take a garland and throw it over the singer. He was so happy, and he was joyful. But she said that when people would come and just sit and look at him, he would express a disgruntled sound, and he sometimes threw things at people. So she said he was clearly able to react. And one more thing. She said that one day she was with Promila and Nazrul, and Promila couldn't get up, of course, and she was doing something, and Onirban, Kalanidhi's oldest son, was crying. And she asked Nazrul to pick the child up and bring him to her. And she said that Kalanidhi said her heart stopped because she thought, what if Nazrul doesn't pick him up or drops him or something? And Nazrul picked up the little infant and brought the infant to Promila as she had asked. And she said also once they were in the car and Anirudto had to back up, and Nazrul turned around to look at where they were backing. He knew he was in a car and that they were going backwards. So she had a few examples like this. So she also in her life became a Nazrul singer and teacher and raised 3 wonderful children who themselves have had children. And I want to just end by saying that I have
such reverence for Kolani D, who had a hard life, but married into an illustrious family who also had hard lives, and yet look what she managed to achieve. So that is what I wanted to say today. Thank you. And if you find, I have photographs of Kolani D at various stages in her life. So if you find it, please show it. Otherwise, thank you all. Thank you so much, Dr. Rachel. Unfortunately, I mean, I couldn't able to do that at this point. Next time, I'll definitely do it. I couldn't even find that link anyway. So definitely I'll do it next time. But Dr. Rachel, you are such a wonderful and gave all of the information that a lot of people don't know about it. And of course, Kolani Kaji, she did a lot of good things for Nozrud and for the literature. We truly appreciate, and I mean, we wish to Almighty for her departed soul. Hopefully, she can have a peaceful life after death. So, thank you so much, Dr. Rachel. I want to go back to Dr. Gulshanara Kaji. Still, we do have speaker Dr. Jauddin Ahmed, Rejauddin Stalin, and Belal Kaji. They will speak. So we do have a few more minutes. Definitely, Dr. Gulshanara Kaji. Floor is yours. You are the only ambassador among the Bangladeshi. There's those who really working for Nozrul. Other people, they are working on it, but you are one of the best that working from heart, deep of your heart. And you've been doing it, still you are doing it. We are expecting you will do more. Thank you so much. The floor is yours. Thanks. No. Thank you so much. অশেষ ধন্যবাদ। তুমি আমাকে বলছো আমি অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডর না, অ্যাম্বাসেডর আমরা সবাই মিলে কাজ করছি বলে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা ভীষণ রকমের অ্যাওয়ারনেস। It's a lot of awareness. All of a sudden we see a big vibration where everyone from all over the world, people are really talking about Nozrul. And it's a really big satisfaction on us, and we are so happy about it. Remember, you just said about discovering Nozrul. In that context, I have to mention that I was thinking about this point for quite some time, and the way I feel, I'm a scientist. The way I feel like it is an ever-expanding universe. I see no end to it. Getting to Nozrul is such a difficult thing. When you just think that you just crossed one solar system, and then you step without even realizing, you step into another and see more wonders into it. And I see after all the time, all the work that I have done so long, all of a sudden I see I don't know anything about Nozrul. So this is like if you cross one boundary of your awareness, your research, if move on to without your realization and move into another area that you say, oh my God, this is another wonder. So to answer your question, like, is it Ojana Nozrul? I mean, can we ever know Nozrul? I personally, from my point of view, I'll say we'll never know Nozrul because I'm totally unable to have the depth of thinking, depth of understanding, and the time frame. I don't have enough time. How did he do all this work in 20 years of his time, of his life, and without any background, any help? And he didn't have any role model. He didn't have anyone to follow. He just was extempore. How did he create? It's just big wonder for me. As a matter of fact, now I'm thinking a lot about how Nozrul is so relevant in today's context, and he will be relevant forever. And recently in United States, this Black Lives Matter movement and all this thing that are going on human rights, he has written so much on those human rights issues and all the Universal Declaration of Human Rights. If you read all those 31 clauses, you'll see Nozrul has covered almost all of these clauses through so many of his literature, poems, and articles and his speeches. That's one thing. The other thing, if you see in today's context, the United States, or during Nozrul's time, like in 1919, yes, that was in 1990.
in Tulsa, Oklahoma, there was this city, Tulsa, which was called the Black Wall Street of United States. And that city was bombed because it was a very flourishing city, and they were all by Black people, because they were they were being killed, and then they were being shoved out from all over the United States. So they managed to aggregate in one city, which is Tulsa in Oklahoma, and made it a city of so much wealth and affluence, with hospitals, with their private planes and everything. All of a sudden, the city was bombed from the sky, from the artillery on the ground, and most of the people died. And there was no accountability after that. And during that time was the Jallianwala Bagh massacre in India, in Jallianwala Bagh. So all of you know, it's within a difference of like 2 years or so. But how that exactly the same thing, you can see the similarity between the situations, as well as Nuzul that wrote the article, like Major Dyer's Sriti Stambho. Dyer's Sriti Stambho. If you read that, Dyer's statue, if you read that, you'll see how that resonates what happened in Tulsa, Oklahoma. And he wrote that about the Jallianwala Bagh massacre. Anyway, if I go on, it's a long thing. I don't want to talk much about it. And now I'll talk about briefly on Black Lives Matter movement. So it's in Black Lives Matter movement that what happened to George Floyd. And after that, I can hear the whole world is speaking with Nuzul, is resonating with Nuzul, saying that my voice will ever reverberating throughout the world. And that's what we hear today. So anyway, I don't want to go any further. There's so much, as I said, he's an ever-expanding universe. If we want to talk, you can go on for days. So thank you so much for giving me the opportunity. And then keep on doing the good work, all of you. I really appreciate all of your efforts. Thank you so much, Dr. Gulshana Appa, because people, they are waiting to hear your speech, because you are such a good speaker that, I truly said that you are the ambassador, especially in America. There is so many people, they are working on Nuzul, but you are the best. So thank you so much. Thank you. Dr. Jiyuddin Ahmed is also a professor in medical field. Also, he has a lot of achievement in medical industry, as well as in cultural industry, as well as a Nuzul researcher, though he doesn't approve that, but I'd like to say he is a Nuzul researcher. So Dr. Jiyuddin, you are welcome to Shotodol TV. Please say it, both of the Nuzul convention, you support from your heart, and you always support Nuzul's activities in America as well as in Bangladesh, anywhere in the world. Thank you so much. Please say something about Nuzul's 124th anniversary. Thank you, Kiran, for arranging such a beautiful talk, arranging all the world's expert in this arena. So I was passionately listening to Professor Langley, Cheng, and Rachel, and Gulshanappa. One thing I'd like to add, that Nuzul will be only understood if we can carefully listen to the stories and follow his passion. Because Nuzul Islam was one kind of a human being. Like just recently I heard a story that he was invited to attend a wedding ceremony of his Hindu friend, a Brahmin. And he went there, but the bride's family, because he's a Muslim, they took him to somewhere else to eat, not with the party. So the groom became so upset, and he wanted to drop the marriage and leave. But Nuzul requested him, and ultimately after the wedding, the next morning,
the bride's father, who is a very pious Hindu and Brahmin and very strict religious person, he heard a beautiful song coming out near the Mundir. And he went there, found that Nuzul is singing all this devotional song, and tears were coming out from his eyes. Closed his eyes, one after another, he was singing his own song. So he silently brought all the people there, and they were amazed to find out this Muslim poet, a devout Muslim poet, he's a singer, and he's singing with all passion for this Hindu religious god. So people don't understand why Nozul was doing that. Some people will say Nozul became Hindu, others will say Nozul was not a Muslim, not a Hindu, but they had no idea that he was a poet. He was a person who loved all religion. Why? Because he knew that his God sang all these religions, and all the human are the same. So when he was writing poetry for song for Hindu goddess, he almost became a Hindu because he wanted to feel them. He wanted to feel their passion. When he wrote a song of a tribal Shautal, he went there and stayed for a week, stayed with them in the hut, and learned how the Shautal lives. So Nazrul, when he did something, he did it from his passion. And if we can collect all the stories, then one can see the window where he can reach a little bit of Nazrul. When he was fighting for the liberation of India, he was in jail. He was the only poet who was in jail. And he never stopped. He didn't even stop after writing. He went to the parade, he went to the demonstrations, and he was the first one who declared fully independence of India. Even Gandhi was at that time was seeking for autonomy because of the fearfulness of British reprisal. So Nazrul, when he did something, he did this from his heart because to him, all the human are same. But he was a Muslim. People sometimes, the Hindu people will say, oh, he was not a Muslim. And the Muslim people say he was too much Hindu. But Nazrul, he maintained his religious belief, but he went to the core of the religious belief, which is all religious belief that you love all the human as God's children. So I think at that time, until today, he will be never understood until we get all these stories and put the stories together and like to see Nazrul. Only then I think we can, this research that Winston and the Cheng and the Rachel was thinking about, how to project Nazrul to the world, is the only way it's possible to give his own stories in such a way that people understand who the Nazrul was. And I feel I don't get surprised when I heard this kind of story because I knew Nazrul is like that. Why he did not convert Promila? At that time, you cannot marry, a Muslim cannot marry a Hindu woman without converting. At that time, he said, I'm not marrying a religion. I married a woman. And to him, even in the Islam, it's written that you can marry a religion of the book who maintain one God. And people thought Hindu has a multiple God. But in the Veda, in Hindu book, it's written God is one. So Nazrul said at that time that Hindu religion is also one God. So I don't have any problem marrying the Hindu women. Even though the Muslim people are reprising, everybody else was saying bad things, but he was knowledgeable. Even though he didn't even graduate from high school. But now you can do PhDs on Nazrul because of, like Krishnappa said, any horizon, he's boundaryless. Anything you go, Nazrul is everywhere. So I don't know how in 23 years of his life, where he earned this knowledge, how he becomes so knowledgeable on Hindu mythology, on Islamic philosophy, on world poetry. We don't know how he did that. I'm sure he did it some way, but we can find out those process, then we can actually enlighten us and the world about Nazrul and why he is still very much needed to us. Thank you. I'll stop there. Thank you so much, Dr. Jiyauddin. You explained so good, so nice. I'm really into to listen all of those story, and it's true that is story, very true story that you explained. That's why, like, we need to know why is Nazrul so important in this society, because Nazrul is diverse. Nazrul is
like I mean saying that way that আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, বলবীর চির উন্নত মমশির। So আজকে I mean we want to really discover অজানা নজরুল, যে I mean নজরুল still is undiscovered. So I want to go back to Stalin, Rajauddin Stalin. Bhai, he is really knowledgeable. He is a poet and he is also did a lot of MCA, and I went to his show, Gaji TV channel 24. So like, you know, he always doing all of the activities and Nozrul research. Sir, welcome to Shotodol TV. Stalin Bhai, how are you? Can you hear me? Thank you. Yes, Yeah, okay. yes. I'm very grateful to Mr. Kiran Kobir and Shotodol Television to invite me here. And I'm also grateful Winston Langley, Rachel Phil McDermott, and my sister, Gulshanara Kaji and Belal Kaji. I thanks to them. And I also thanks to our Ziauddin Bhai. He is working on Nozrul. I know him. আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 124 বছর অতিক্রান্ত হচ্ছে তার জীবন। এই সময়ে আমি গতকাল ত্রিশালে একটা অনুষ্ঠানে অ্যাঙ্কার ছিলাম। আমি দেখলাম যে সেখানে প্রায় 1 লক্ষ লোকেরও বেশি, মানে ভেতরে বসে আছে প্রায় 10,000 লোক অডিটোরিয়ামের ভেতরে, বাইরে ঘুরছে প্রায় লক্ষাধিক লোক। একটা মেলা 3 দিন ধরে হচ্ছে নজরুলকে নিয়ে। এটা যারা দেখেনি তারা বিশ্বাস করে না। পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় একজন কবিকে নিয়ে মানুষের এত উন্মাতাল ভালোবাসা কোথাও নেই। মানে এই অর্থে ভয়ঙ্কর, এটা অবিশ্বাস্য। এইটা হচ্ছে নজরুলের কৃতিত্ব। তার প্রধান কারণ হচ্ছে যে নজরুল হচ্ছে মানুষের কবি, গণমানুষের কবি। এবং আপনারা নিশ্চয় সম্প্রতিকালে অমর্ত্য সেনের একটা কথা শুনেছেন। আমরা এর আগে শুনতাম যে রেনেসার মূল কাজ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরো অনেকে তার সঙ্গে কাজ করেছেন, বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহ দেওয়া, কিংবা আপনার যে মেয়েদেরকে যে পুড়িয়ে দেওয়া হতো ভারতবর্ষে, তার থেকে এইগুলো রোধ করার জন্য যারা কাজ করেছিলেন তারাই ছিলেন রেনেসার মূল সৈনিক, এবং রবীন্দ্রনাথকেও বলা হয়। কিন্তু নজরুল যে রেনেসার প্রায়োগিক সন্তান ছিলেন, নজরুল যে রেনেসার মূল কণ্ঠস্বর ছিলেন, এতদিন পরে অমর্ত্য সেন বললেন যে রেনেসার মূল প্রতিপাদ্য ছিল দুর্গমগিরি কান্তার মতো দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটাই ছিল রেনেসার মূল মন্ত্র। আজকে 100 বছর পরে অমর্ত্য সেন কথা বলছেন। এতদিন ভারতবর্ষের এত গবেষক, এত বুদ্ধিজীবী তারা কিন্তু বলেনি, আমরাও বলিনি। এখন পর্যন্ত যে রেনেসা চলছে ভারতবর্ষ, বাংলাদেশে, বাঙালির জীবনে, সেখানে কিন্তু নজরুলের অবদান সবচেয়ে বেশি। এবং উইনস্টন ল্যাংলি সত্যিকার অর্থে বলেছেন যে নজরুল হচ্ছে উপনিবেশবাদ বিরোধী সর্বশেষ কবি পৃথিবী, বিশেষ করে এই এশিয়া উপমহাদেশে, তৃতীয় বিশ্বে। এর প্রধান কারণ হচ্ছে যে উপনিবেশ তো নতুন নতুন কৌশলে আসে। এখন আমরা নয়া উপনিবেশের কথা বলছি, এখানেও নজরুল কিন্তু খুব প্রাসঙ্গিক। আমরা যখন নারী স্বাধীনতার কথা বলছি তখনও নজরুল প্রাসঙ্গিক। এবং আপনি দেখেন যে আজ থেকে 100 বছর আগে নজরুল একজন বারাঙ্গনাকে, একটা পতিতাকে বলছেন সে তুমি আমার মা, তোমাকে কে ঘৃণা করে, আজকে এই সমাজ দায়ী তোমাকে এই অবস্থায় ফেলে দেওয়ার জন্য। ইভেন রবীন্দ্রনাথ পর্যন্ত এই শ্রেণীর মানুষদের নিয়ে কোনো কথা বলেনি, নজরুল বলেছিলেন। নজরুল সমস্ত শেকড়ের মানুষ, অন্তর্জ শ্রেণীর মানুষ, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে বারবার কথা বলেছিলেন। শুধু মুখে বক্তৃতা করে নয়, তার কবিতায় তিনি বলেছেন। আমরা এখন কৃষি বিপ্লবের কথা বলি, অনেক আগেই নজরুল ওঠরে চাষি জগৎবাসী ধর পুষে লাঙল, তিনি লাঙল নামে একটা পত্রিকা প্রকাশ করে ফেলেন। এবং নজরুল যে সবচেয়ে বেশি প্রগল্ভস্বর ছিলেন ভারতবর্ষের প্রগতি আন্দোলনে, সেটা তখনই বোঝা যায়
যখন আমরা দেখি যে নজরুল নেতাজি সুভাষচন্দ্র বসু যে মূল ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন চলছে, সেখানে নজরুল বারবার গেছে। এবং 1929 সালে যখন অ্যালবার্ট হলে তাকে যখন সম্বর্ধনা দেয়, এত অল্প বয়সে পৃথিবীর কোনো কবিকে জাতীয় সম্মান দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস ওয়াজেদ আলী, অসংখ্য গুণী মানুষ। এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলছেন যে ভারতবর্ষের প্রতিটি মানুষকে অতি মানুষে পরিণত করে নজরুল যখন তার বিদ্রোহী কবিতা আমরা পড়ি। এখন অগ্নিবীণার 100 বছর চলছে, যার মধ্যে বিদ্রোহী কবিতাটি আছে। আপনি যেটা উল্লেখ করলেন, বলবীর চিরোন্নত মমশির তীর নেহারি আমারই নত চিরই শিখর মাতৃ। নজরুল কিন্তু ছিলেন একদম প্রতিষ্ঠান বিরোধী একজন কবি। আমরা বলি না যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নজরুল নেই কেন, অমুক জায়গায় নজরুল নেই কেন। প্রধান কারণ নজরুল কিন্তু প্রতিষ্ঠান বিরোধী কবি। এটা এখনো যে এস্টাবলিশমেন্ট গুলো আছে বাংলাদেশে, সেগুলো ব্রিটিশের আদলে তো। সেখানে যে আইনগুলো, কালাকানুন গুলো আছে, সেগুলো সব ব্রিটিশের আইন। সেখানে নজরুলকে প্রবেশ করার ক্ষেত্রে বাধা আছে। এই জন্য নজরুলকে পাঠ্যক্রমের মধ্যে, সিলেবাসের মধ্যে ওইভাবে আনা হয় না, মাত্র 50-60 মার্ক দিয়ে শেষ করে দেওয়া হয়। কারণ নজরুল যখন ওইখানে দিয়ে দাঁড়াবে, তখন নজরুল ওই প্রতিষ্ঠানের সমস্ত ফাঁক ফোকর, সমস্ত দুর্নীতি, সমস্ত অন্যায়, অসাম্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। নজরুল কবিতা কথা বলতে শুরু করে। তো এই যে নজরুল, এই যে জ্যান্ত নজরুল, একটা আস্ত জ্যান্ত মানুষ, যেটা ল্যাংরি বারবার বলেছেন, আস্ত জ্যান্ত নজরুল যে এখনো পর্যন্ত আমাদের মধ্যে ক্রিয়াশীল, যে মানুষটি আমাদের মধ্যে ভর করে আছে, সে আমাদেরকে বলতে বাধ্য করবে যে এখানে এই অন্যায় আছে, এই অসত্য আছে, এই বিভেদ আছে, বর্ণভেদ আছে, সাম্প্রদায়িকতা আছে, এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সুতরাং নজরুলকে প্রতিষ্ঠান এখনো গ্রহণ করেনি, কিন্তু গ্রহণ করেছে কারা? সাধারণ মানুষ। একেবারে সাধারণ মানুষ জানে নজরুল আমাদের কবি, একবার বুকের ভেতরে করে রাখে নজরুলকে তারা ছাড়তে চায় না। এই জন্য লক্ষ লক্ষ লোক হয় তার জন্মদিনের অনুষ্ঠান। চিন্তা করা যায়, ত্রিশালে যারা এই দৃশ্য দেখেন, আমি জানি না গুলশান রাপা কোনোদিন ওর জন্ম জয়ন্তীতে এসছেন কিনা ত্রিশালে। আপনি কি গিয়েছিলেন? হয়নি, বাট তুমি যে বললে এটা আমি কিন্তু কালকে হাঁটতে পারছি না, আমি এত মানুষ যে আমি হেঁটে মঞ্চের দিকে যেতে পারছি না। লক্ষ লক্ষ মানুষ, কল্পনা করা যায় না। এবং গান শুনছে রাত 12টা-1টা পর্যন্ত, নজরুলের গান শুনছে, কবিতা শুনছে, নজরুলের কথা শুনছে। প্রধান কারণ নজরুল মানুষের কবি, গণমানুষের কবি। এবং নজরুল বারবার বলছেন যে আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে অভিমানে বিদায় নিলাম। কিন্তু আমরা তাকে বিদায় নিতে দিই। তিনি বারবার বলছেন মানে আমি আমাকে ভুলে যাও, আমি তোমাদের কিছু দিতে পারিনি, কিন্তু আমরা তো ভুলবো না। আবার এক কবিতায় নজরুল বলছেন আমারে দেবো না ভুলিতে, মানে আমি তোমাদের জন্য যা করেছি তোমরা কি আমাকে ভুলতে পারবে? অভিমানী নজরুল, জীবন একটা অভিমানী নজরুল গেছে। আবার এইদিকে দেখো রবীন্দ্রনাথ বলছে যে মনে রবে কিনা রবে আমার। দুইজন কবি মানে কনফিউজ যে মানুষ আমাদেরকে মনে রাখবে কিনা, কিন্তু আমরা কিন্তু মনে রেখেছি। আমরা রবীন্দ্রনাথকেও মনে রেখেছি, নজরুলকেও মনে রেখেছি। আমরা রবীন্দ্রনাথের কাছে ঋণী এই কারণে যে সে যখন জেলে গেল, তখন রবীন্দ্রনাথ বললো যে আওয়ার লিটারেচার ক্লেমস টু প্লিজ গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক। এই কথাটা ব্রিটিশের কর্মকর্তারা জেলে নজরুলের কাছে চিঠিটা পৌঁছে দেয়নি। কিন্তু যখন বসন্ত নাটক উৎসর্গ করলো, তখন নাটকের বইটা যখন গেল, তখন নজরুল সেই বইটা পেয়ে, উৎসর্গের বইটা পেয়ে তিনি আর সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ আছে মোর নাক আছে মোর মুখ আছে আর সৃষ্টি সুখের উল্লাসে অসাধারণ কবিতা লিখে ফেললেন। এবং নজরুল যখন ধূমকেতু পত্রিকা প্রকাশ করলেন, তখন রবীন্দ্রনাথ কি আশীর্বাণী দিলেন, চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্যোগের ওই দুর্গ সুরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে চমক মেরে আসে যারা অর্ধচেতনকে জাগাবার জন্য রবীন্দ্রনাথ ভার দিলেন নজরুলকে। এবং যখন রবীন্দ্রনাথ বারবার নজরুলকে ডেকে তার পাশে বসাতেন, ওই বড় বড় কবি সাহিত্যিকরা বলতেন এই ছোকরাকে কেন কবিগুরু আপনি বারে বারে আনছেন, এর কবিতা তো অসির ঝনঝনি, এ তো টিকবে না, শিল্পবোধ নেই। রবীন্দ্রনাথ বললেন তোমরা ভালো করে কাজীর কবিতা পড়নি, পড়লেও সেটা অনুভব করনি। যে কবিতা যুগের দাবি মেটায় তা শুধু কবিতা নয়, সেটা মহাকাব্য। অর্থাৎ রবীন্দ্রনাথ নজরুলকে মহাকবি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। এবং তখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। এইরকম একজন বালক কবি, তরুণ কবিকে স্বীকৃতি না দিলে তার কি যায় আসে? কিন্তু তার ঔদার্য দিয়ে তিনি জানতেন যে নজরুল হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার মূল কণ্ঠস্বর, একে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমাদের লিটারেচার, আমাদের সমস্ত সাহিত্য তাকে দাবি করে। এর চেয়ে বড় ট্রিবিউট রবীন্দ্রনাথ আর কাউকে দেননি নজরুল ছাড়া। এবং এই জন্য আমি রবীন্দ্রনাথের কাছে ঋণী।
আমরা জাতিগতভাবে নিই। আজকে নজরুল আমাদের জাতীয় কবি, সেই কবির প্রতি কতটা আমরা সম্মান প্রদর্শন করতে পারছি, কতটা তার সৃষ্টিকে আমরা গ্রহণ করতে পারছি, এবং আমরা যেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু নজরুলকে প্রথম কাজটি করেছিলেন আমাদের বাংলাদেশে এনে, এবং আমরা জানি যে বাংলাদেশের মানুষ তাকে ধারণ করেছে বক্ষে, হৃদয়ে, মনে, মননে, চেতনায়। যতবার সংগ্রাম হবে আমরা দুঃসময় অতিক্রম করব, যতবার আমরা মুক্তির গান গাইবো, যতবার আমরা অন্ধকার থেকে আলোর পথে যেতে চাইবো, ততবারই আমাদের গাইতে হবে জাগো অনশন বন্ধী করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো জাগো। আমরা নজরুলের গান শুনে জেগে উঠবো, নজরুলের গান শুনে আমরা এগিয়ে যাব, নজরুলের গান শুনে আমরা স্বাধীনতার পতাকা বহন করবো। অনেক অনেক ধন্যবাদ। স্টেলিন ভাই, মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনছিলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ, মানে একদম আন্দোলিত হয়ে গেল। আসলে নজরুলের সেই কথাই আবার আমিও রিপিট করতে চাই। আমি এই দেশে এই সমাজেই জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। আজকে আমরা সেই নজরুলের সুন্দরটা আমরা তুলে ধরতে চাই অজানা নজরুলের মাধ্যমে। অনেকেই মনে করেন নজরুল মুক্তবে পড়তেন, এমামতি করতেন, লেখাপড়া করেন, কিছু জানে টানেন, নজরুলকে অন্যভাবে ব্র্যাকেটে বন্দি করার চেষ্টা করছেন। কিন্তু নজরুল যে একটা মহাসমুদ্র, নজরুল যে একটা ধূমকেতু, সেটা আমাদের আবিষ্কার করতে হবে। গুলশানা আপা যথার্থই বলেছেন, আমি বুঝি না এখনো এত রিসার্চ করার পরেও যে নজরুল কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব, I have no idea. So this is so interesting to me too, because Nozrul seems like infinity, is forever. নজরুল হাজার বছর বেঁচে থাকবে এই বাংলা সাহিত্যে, সারা বিশ্ব সাহিত্যে। আমি যখন স্ট্যালিন ভাইয়ের প্রোগ্রামে বললাম যে পৃথিবীর 10টা কবিতার সাথে যদি তুলনা করি বিদ্রোহী কবিতা, মানে সেটা পড়ে, উনি আমাকে বললেন, না কিরণ ভাই, এটা একটাই পড়ে, মানে প্রথমটাই পড়ে। তো আমার কাছে আসলে বিস্ময়ে হতবাক হয়ে এই যে মিথোলজিটা, এই যে তার মিথ গুলো ব্যবহার করলেন বিদ্রোহী কবিতার মাঝে, সেটি আলোচনা করলেই আমার মনে হয় আমাদের কয়েকদিন চলে যাবে। সো ইন্টারেস্টিং how he got all of those information to put it together. That is so surprised to me. Thank you, Stalin bhai. বিদ্রোহী কবিতার একটা বড় গুণ হচ্ছে যে সে বাঙালি মুসলমানদের যে মাইথোলজি আছে সেটাকে ব্যবহার করছেন, পাশাপাশি হিন্দু মাইথোলজি ব্যবহার করছেন। একদিকে তিনি বলছেন উচ্চস্যে বা বাহনাবার, আবার সাথে সাথে তিনি বলছেন তেজি বুর্রা খেসা হেকে হেকে, মানে বুর্রাকের কথা বলছেন, আবার ওই রকম সিমিলার তিনি আরেকজন ক্যারেক্টারকে, ওই সেম ক্যারেক্টারকে তিনি পাশাপাশি নিয়ে দাঁড় করিয়েছেন। এটা তো অসাধারণ কাজ। তাও যে বয়সে উনি লিখেছেন, ওই বয়সে ছেলেরা এখন বসে বসে ফোন টিপে, বসে বসে ইয়ে দেখে, সত্যি বিস্ময়। এবং আমি মনে করি কাজী নজরুল ইসলাম আগামী 1000 বছরও আমরা আরেকজন নজরুল পাবো কিনা সন্দেহ আছে। সেই নজরুলকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের নজরুল নিয়ে রিসার্চ করতে হবে, নজরুলকে বুঝতে হবে, জানতে হবে। Dr. Winston Langley, definitely, like, I mean, I let you to talk, but before you talk, I think I want to welcome to Belal Kaji. He is also, singer as well as Nozrul researcher too. Belal Kaji, I mean, you're also a great supporter of Nozrul activities, especially in America as well as in Bangladesh too. Would you please tell us what's going on in Yukon as well as in Nozrul activities? Thank you. I wanted to first of all welcome all our friends here that I see and I've seen in the past. Really good to see Rezauddin Stalin, bahudin pore dekha holo. And Kiran, I wanted to especially thank you in many senses for, as I said earlier, to keep the engine going. You're the only one, I think, among all of us, who all of a sudden, you go a few yards and you post a stamp in there and you said, this is Nozrul. And you go a few yards and you post another one. That's what you do. And that's what we all respect and love, basically. I personally, I can speak for my wife and all our friends. And also the new dimensions and
new sort of ways of making awareness program for Nazrul, such as the Winston Langley, the Rachel McDermott, and the Jason. They all have a different sort of agenda in different ways, and each of them are making great dimensions, if I may. One of the most important things I wanted to mention today is the loss of Kalyani Kaji, Jeta. I think it's the loss of the world. All the human beings who loves Nazrul, knows Nazrul, reads about Nazrul. I think Kalyani Kaji was one of the finest examples of what Nazrul left behind, actually. And thanks to Rachel so much for providing us so many things about Kalyani, and once in a while talk about her. And that's how we became so very aware. And we wrote a condolence note after the death of Kalyani. And we don't know, we have Aniruddha Kazi, and he's a good friend of Ikram, our good friend Ikram Ahmed. So we both wrote an email to him. He wrote right back. He said, "Dear Mr. Bilal, thank you so much for your kind letter or email or something like that." He acknowledged it immediately. So on that piece of note, I wanted to say that it is a huge loss for us. He's standing there quiet, giving us full support for her. It's like a বটগাছ দাঁড়িয়ে রয়েছে, এরকম ধরনের একটা ব্যাপার ছিল. Similarly, you can talk about the other daughter-in-law, who is Khilkhil Kazi, and she's fueling immense things into this. And then we have Shekhar, Dr. Shekhar, Soumitra Shekhar, যেটা সম্বন্ধে এখন জানি না. We were there in January. We went to Trishal University. We saw their ability. We saw their networking. We saw their vision. They helped us. And there are some 7,000 students studying in there. It's mind-boggling. And now that Stalin was mentioning about this huge convention on Nazrul for 3 days, I can imagine, because we've seen their dimensions and all of that. So all of us are making huge changes, if you will. Each of us are playing a very important role, I think. Now, one last note, I must mention that when we look at 1990 or 85, when the process began, barely people knew about Nazrul. Some very handful of people. It would be more appropriate to say interested in Nazrul. But now look at this. The fire is everywhere. The fire is going on. And let's hope that we can march forward on those things with the support of all the people that are working with us. Very important people. Here's Dr. Ziauddin. He's taking a different role, an important role, with all his subject matters and all that. Every time Nazrul comes, he says, "Count me in," and that sort of support. And you, of course, as I said, তুমি মশালটা ধরিয়ে সবসময় এগিয়ে যাচ্ছ. Thank you so much. Thank you for the opportunity. অনেক ধন্যবাদ. I would like to go back to Dr. Winston Langley. I'm so sorry that I had to cut you off that time, but now like you do have 5 minutes, you can finish up very nice things that like you wrote it down in the article. I mean, I'm so admired to your fashion, especially like, I mean, you born in America, you raised in America, you got your education in different environment, but you are so into it to Nazrul, and you went to Bangladesh, and I also had the opportunity, I saw you that you went to seminar and other activities in Bangladesh, and seems like you really like Nazrul, and I mean, a lot of people they're talking about, I mean, Nazrul should get the Nobel Prize. What do you think about it? I certainly would recommend it, perhaps for reasons different
that would be different from those that may be advanced by others. And it depends very much on how we understand the role of literature in human life, and what the Nobel Prize for Literature may in fact represent. To the extent that literature is seen as a way in which the human spirit finds expression in every in every audience that has access to it. It's the extent to which, very much like music, it begins to operate invisibly in a form of transformation. And so I would recommend him because, as this topic of development is suggesting to me, is that through his writings, what more broadly is art, to the extent I understand some of his music, suggests that human possibilities, and for me the possibility for peace is very important, human possibilities have no visible end to it. And that, like the Big Bang theory of the origins of the universe, where a small dot of energy expands into billions of galaxies, that somehow the development he spoke of, in more in moral terms, encompasses a universe of possibilities for human beings that I think properly belongs to a Nobel Prize. I did not have a chance to mention the work of Al-Ghazali, an 11th century Iranian, on his work on the duties to brotherhood, and sisterhood, of course, that's a generic term. Somehow he got a sense of what it is that Nazrul sought to present to the world, and I think ought to be captured whenever his literature is advanced. Okay. Beautiful, beautiful. Go ahead. কিরণ, তুমি কোথায়? Yes, Kiran, your action is missing. Thank you, Professor Langley. Thank you for being. I know that you are with Kiran since 8 o'clock in the morning. You joined the earlier hours of the musical and stayed with us. I was wondering, would you mind coming to New York for any convention next month if we invite you? Depending on the date, I'd be pleased to join you. Thank you. I'll let you know. Sorry about that. Is this the Shilpangan? Are you talking about the Shilpangan? না, সেখানে আপনারা invited. I'm talking about বইমেলা, the book fair. The book fair. I see. Yes. Okay. Thank you so much, Dr. Winston. Excuse me, Langley. I'm so happy that you came to the show almost like hour earlier, and which clearly indicate that your enthusiasm and your love to Nazrul, and we Shotodol family appreciate your support. I want to go back to Dr. Rachel McDormand.
You understand a little bit Bangla, am I right, Rachel? Yeah. She speaks fluent Bangla. No. Oh, she speaks fluent Bangla? That's good. No, she doesn't. I'm kidding. so- But she does understand a lot. She does. I mean, today we want to hear a poem recitation from you, if you can. No, okay. So, like, I want you to Rachel, finish. তুমি এটা বলো, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মা দল। Oh, that definitely. So, Dr. Rachel, go back to that portion that, like, you totally found out about the Shama Sangit, Kirtan, Bhajan, and Islamic Gan. The Nazrul did it, and you are so admire about that. And as a Muslim, I mean, how he wrote all of those stuffs. That made you so surprised to intuit to Nazrul. So now, like, I mean, nowadays the whole world is kind of like very complicated. I mean, now we are talking about the environment. I mean, Nazrul wrote about the environment almost 100 years ago, that coal factory in India. And also Nazrul really did a lot of stuff that which is, nowadays is very prashangic. Could you please tell us exactly what you want to say about Nazrul? Rachel. Russell. I just wanted to mention one quick thing. It was some of you may not know, when she went to attend the International Nazrul Conference in 2011 in Dhaka. Actually, Stalin ওর নামটা রেচেল ম্যাকডারমিট, ওকে বলা হচ্ছিল রাসেল। তো এবং ওকে আমি যখন জিজ্ঞেস করলাম ঢাকাতে, হ্যাঁ, এবং সে আমাকে বললো যে জানো, ওরা আমাকে মনে করেছে আমি এক পুরুষ মানুষ। So she was talking to me. Sorry, Rachel, but that was quite good for me. Okay, please. I would just say that one of the things that has always attracted me to Nazrul, I would say two things. One of them is his stance on harmony between people, not just philosophically. He did it in a literary manner. He did it in his own life through his wife and children and all of the friends he had. He never made any distinctions between friends. And I always think that in our world where there's so much stereotyping and so much prejudice, that here is a person who, in a very humble way, managed, as Professor Ziauddin Ahmed said earlier, to provide examples of proper living for the rest of us. And that's one of the things that repeatedly draws me back to Nazrul. And the other thing is the tragedy of Nazrul. Dukumiya, he was called, the little darling of suffering from his youngest age. And it turned out to be true throughout his life. And in spite of that, and perhaps because of it, many of us feel such protection, such sympathy, empathy for him. This past January, Kazi and Gulshan and Winston and I the whole thing were in Dhaka, and we spoke to the head of the director of the Nazrul Institute, who said, before I became the director of the Nazrul Institute, on Nazrul's birthday, I used to go very early in the morning, 5 or 6 in the morning, and stand by Nazrul or go to his kobor, his grave. And he said, I stand by you. And he began to feel emotional in front of us. I think that many of us feel emotional about Nazrul because of his great tragedies that he experienced and that he was able to overcome in some ways, or that he lived with. And that is another example to me personally. So thank you. Thank you so much, viewers. This is the discussion on Nazrul, Ojana Nazrul.
This discussion participated by Professor Winston Langley, Professor Rachel McDormand, Professor Dr. Gulshanara Kaji, Belal Kaji, Professor Ziauddin Ahmed, poet Rizauddin Stalin, and many others. We truly and Dr. Jason. And thank you so much for that. And I mean, Rupa Khanum, she just joined with us. She's a poet anyway. So we really finished this session at this point. But we want to go another program from 11 to 12. That is also, I mean, Khilkhil Kazi and other singer, they're supposed to join with us, and we'll have another session from 11 to 12. That is our supposed to do it. But thank you so much for joining Shotodol TV and discuss on Nazrul, Ajana Nazrul. We really need to discover Nazrul. And again, we truly appreciate for your support. Thank you so much. Thank you. তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ. Thank you so much for keeping the fort alive. And I suggest you use the not Ajana Nazrul, ever expanding universe. Yes. Nazrul, the ever expanding universe of philosophy. এটা ফেয়ার হবে না, রূপা যেহেতু জয়েন করেছে, সে একজন কবি, তো তার থেকে জাস্ট 30 সেকেন্ডস একটু কিছু শুনি। রূপা খানম, আনমিউট করে বলো। সিনিয়র জনের কিছু মনে একটু আনমিউট করো রূপা, আনমিউট করো। হ্যাঁ বলো। শিক্ষা মানে চরম শিক্ষা থাকছে। চলে গেছে। ও চলে গেছে। আচ্ছা, সে আবার নিশ্চয় জয়েন করবে। তো আমরা আমাদের মনে হয় স্ট্যালিন ভাই, আপনি তো, আপনাকে পেয়ে আমি ভীষণ খুশি যে বাংলাদেশে গিয়ে আপনার সাথে কাজ করে বেশ মজা পেয়েছি। আপনি আবার একটু কিছু বলেন দর্শকদের জন্য, শতদল টিভির জন্য। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি অসম্ভব আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের আপনি কবির কিরণ, আমাদের গুলশানারা আপা এবং বেলাল কাজী, তারা এবং আমাদের লস অ্যাঞ্জেলেসে যে মজয়ন ভাই আছেন, তারা সবাই মিলে তারা যে নজরুলকে আমেরিকার মতো এত বড় একটা মহাদেশে নজরুলকে উপস্থাপন করছেন এবং লার্নেড সব প্রতিভাবান মানুষদের ভিতরে নজরুলকে তারা পরিচিত করিয়ে তুলছেন, এটা কিন্তু চারটিখানি কথা। আজকে রিচেল ম্যাকডরমান্ড, ল্যাংলি, আরো যাদেরকে আমরা দেখছি, তারা যে নজরুলকে নিয়ে কাজ করছে, বই বের করছে এবং বাংলাদেশে এসে তারা বক্তৃতা করছে, ইভেন আমেরিকাতেও তারা বক্তৃতা করছে। এখন নজরুল যে আমাদের তৃতীয় বিশ্বে সারা পৃথিবীর একজন নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের গণতন্ত্রের মুখপাত্র, সেটা কিন্তু আমরা আজকে জানতে পারি। এবং এর ফলে আমরা আমাদের যে জিনিসটা হচ্ছে যে বাংলা ভাষার যে একজন এত প্রতিমান কবি রবীন্দ্রনাথের পরে ছিল, কিন্তু এই যে আপনি বললেন তিনি নোবেল পুরস্কার পেতে পারতেন কিনা, আসলে একজন নোবেল লরিয়েট যখন আর একজন কবিকে শনাক্ত করে, রবীন্দ্রনাথ যখন বললেন যে চলে আইরে ধূমকেতু আধারে কত অগ্নিশুধু কিংবা অল লিটারেচার ফ্লেম থ্রু, তখন কিন্তু নোবেল পেতে তার বাকি থাকে। নোবেল পুরস্কার পর প্রতিটা হচ্ছে নোবেল পুরস্কার পর প্রতিটা হচ্ছে নোবেল লরিয়েটরাই নাম নমিনেট করে, নমিনেশন দেয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশে তাকে নমিনেশন দিয়ে দিয়েছিল, আর নোবেল পুরস্কার লিও টলস্টয় পান, কিছু যায় আছে। লিও টলস্টয় একটা আলাদা, নজরুল এখন নোবেল পুরস্কারের চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, 20 কোটি মানুষ নজরুলকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষ নজরুলকে ভালোবাসে। এমন অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত লোক আছেন যাদের পৃথিবীতে কেউ নামও জানে না, উচ্চারণও করে না। প্রথম 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিল কে? সোলে প্রুদম। তার নাম কোথাও উচ্চারিত হয়েছে, ইভেন ফ্রান্সেও হয় না। 1901 সালে যখন নোবেল পুরস্কার পেল সোলে প্রুদম, তার নামও কেউ উচ্চারণ করে, কিন্তু নজরুল উচ্চারিত, মারাত্মক ভাবে উচ্চারিত হয়। নেপালে জি জি, নজরুলকে বাঁচিয়ে রাখার জন্য স্ট্যালিন ভাই আমাদের মনে হয় আমাদের সবাই একসাথে হাতে হাতে কাজ করতে হবে। এবং এই যে ঘোষণাটা যেটা বললেন যে আমাদের চারিদিকে যে উন্মাদনা, বা আমাদের সেই উন্মাদনা আবার ক্রেজিনেস হতে হবে না, মানে ভালোবাসা এবং তাকে জানার জন্য, তাকে বিস্তৃত করার জন্য সে যা কিছু করে গেছে, যে আমায় নহে গো ভালোবাসো মোর, ভালোবাসো মোর গান, হ্যাঁ,
মানে আমাকে ভালোবাসাচ্ছে, আমার সৃষ্টিকে ভালোবাসো, এটাই হলো সবচেয়ে বড় ওই যে কথা। কথা কি বলছেন কবির ভাই, একজন কবির 4000 গান লেখা, গান, এটা right. জীবদ্দশায় মাত্র 20 বছরের সাহিত্য সাধনায় ইটস ইম্পসিবল। একজন নজরুল 10 জন কবির কাজ একা করেছেন, 10 জন কবির কাজ। করে গেছেন, রাইট, জি জি জি। Just একজন কবি যদি 80 বছর ধরে বেঁচে থাকে, তাহলে 80 বছর ধরে এই গান লিখতে পারতো না, সুর পারতো করতে পারতো না। সেটা মানে রেকর্ড করে যাওয়া। আমি নজরুল ইনস্টিটিউটে 35 বছর কাজ করেছি, আমি 1800 গানের রেকর্ড করা গান আমি পেয়েছি, এবং সেটা এখন স্বরলিপি হচ্ছে, প্রায় 2000 গানের স্বরলিপি হয়ে গেছে। একজন শিল্পী তার জীবদ্দশায় 4000 গান গাইতে পারে না। নজরুলের 100-150 গান গাইতে পারে শিল্পীরা, সব গান গাইতেও পারে না। তো আমরা চেষ্টা করি নজরুলের সব গান যেন গাইতে পারে। কি অসাধারণ সব গান। আমি একবার বক্তৃতা করে বললাম যে আমি ওখানে যখন দেখলাম যে পাহাড়গুলো একদম, মেঘগুলো পাহাড়ের সঙ্গে একদম মিশে আছে, মনে হচ্ছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাই। আমার দৃশ্য দেখে মনে হলো নজরুল এখানে আসেননি, এই দৃশ্য কি করে তিনি লিখলেন। তো অসাধারণ। মানে নজরুল সারা পৃথিবীর কবি, শুধু আমাদের বাংলাদেশের কবি না। সারা পৃথিবীর মানুষ তার লেখা যদি পড়ে, তার গান যদি শুনে, তাকে অবশ্যই ভালোবাসবে এবং তাদের প্রয়োজনেই তারা নজরুলকে প্রাসঙ্গিক করে তুলবে। আজকে আপনি যে আয়োজন খুবই গুরুত্বপূর্ণ, এমন করে মাঝে মাঝে এরকম আয়োজন হওয়া দরকার, এবং সেই সব আয়োজনের মধ্যে আমরা যুক্ত হতে চাই, আমাদের এখানে যারা ভালো কাজ করে তারাও যুক্ত হবে। যে স্যালিম ভাই, আপনার কথার সুর ধরেই আমি রূপা খানমকে বলবো তার একটু মন্তব্য করে। সে লেখালেখি করা শুরু করছে এবং তার লেখাগুলো পত্রিকাতে আসে। নজরুলকে সে খুব ভালোবাসে, নিউ ইয়র্কে থাকে। রূপা আমি খানম, ছোট্ট কথা বলবো, কারণ ওই নোবেল প্রাইজ নিয়ে, পুরস্কার নিয়ে অনেক কথা হচ্ছিল। নজরুল তো সবার ঊর্ধ্বে উঠে গেছে, সেটা ব্যাপার না। মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়া হয় না, এই জন্য এই জন্য ওই জিনিসটা আমরা অ্যাপ্রোচ করতে পারিনি। খুব সুন্দর উত্তরটা কিন্তু স্ট্যালিনই দিল, যে একজন নোবেল লরিয়েট যদি রেকগনাইজ করেন, সেটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার। তবে নজরুলের 10টা নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, কিন্তু নোবেল প্রাইজ মরণোত্তর দেওয়া হয় না। না, মরণোত্তর দেওয়া হয় না, এবং নজরুল আর প্রয়োজনও নেই। নোবেল পুরস্কারের উপরে পুরস্কার সে পেয়ে গেছেন। হ্যাঁ, সুতরাং এটা আর আমাদের আর দরকার নেই। বাট এটা একটা প্রাসঙ্গিক, এভাবে অনেকে বলেন আর কি তাকে দেওয়া উচিত, কিন্তু মরণোত্তর যেহেতু দেওয়া হয় না, কিন্তু তারপর আমরা মনে করি উনাকে তো পায়নি, উনি মানে প্রতিষ্ঠানকে, মানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো উনি সবসময় সোচ্চার ছিলেন। দেখিনু সেদিন বলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কে মার খাবে দুর্বল, যে দদিচির হাট দিয়ে ওই বাষ্প শকর চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে, বেতন দিয়েছিস চুপ যত মিথ্যাবাদের দল, কত পাই দিয়ে তোরা কত কোর পেলি বল। এই যদি সাম্রাজ্যবাদের ব্যাপার হয়, তাহলে নজরুলকে কেন নোবেল পুরস্কার দেবেন? দরকার নাই তো ওনাদের। ওয়েল স্যার, ভেরি ওয়েল স্যার। রূপা বলো। আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটা প্যানেল, যেখানে আমি সত্যি ইনভাইটেড, এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না কতটা আমি হাম্বল এবং অনার। অ্যাকচুয়ালি এই কবি কিরণ ভাই প্রতি বছর এই আমাদের কাজী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যে সম্মেলনটা, উনি যে জিনিসটা করেন, এটা প্রথমে ওনাকে আমি সাধুবাদ এবং শ্রদ্ধা জানাই, যে উনি আমাদের এই বহির্বিশ্বে কাজী নজরুল ইসলামকে যেভাবে তুলে ধরেন, যেভাবে ওনাকে নিয়ে বড় বড় গবেষক এবং বড় যারা এই নিউ ইয়র্কের মাথা, তাদের কাছ থেকে যে অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে, আমাদের নিউ জেনারেশন মানে মধ্য জেনারেশনের সঙ্গে শেয়ার করেন, নিঃসন্দেহে আমাদের কাজী নজরুল ইসলামকে সবার মধ্যে বিস্তার করার একটা সুন্দর চেষ্টা ওনার। সেটা সাধুবাদ সম্পূর্ণই 100% কবি কিরণ আপনার উপর। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই প্যানেলে দাওয়াত দেওয়ার জন্য। আর যেটা আমি বলবো, কাজী নজরুল ইসলাম যদি না থাকতো, বিশ্বের কোনো কবি মানে এখন যত কবি বলেন, যত রাইটার বলেন, আমরা কেউই থাকতাম না। কারণ আমাদের বাংলাকে, বাংলার কবি যাকে বলা হয়, সেটা কাজী নজরুল ইসলামকেই বলা হয়। উনি ওনার 10 বছর বয়সে ওনার যে কারিশমা, ওনার যে বুদ্ধিবৃত্ত, এগুলো আল্লাহ প্রদত্ত। এগুলো কেউ উনিও আবিষ্কার করেননি, আমরা কেউ আবিষ্কার করে বই পড়ে বা পুঁথিগত বিদ্যা থেকে উনি হননি। উনি যেগুলো আমাদের কাছে দিয়ে গেছেন, এই নিয়েই কিন্তু আমরা আজকে কবি, আমরা লেখক।
হ্যাঁ, তো ওনাকে নোবেল পুরস্কারের কথা বলা মানে আমার মনে হয় এটা খালি সময়ের ব্যাপার ছিল, কারণ উনি খুব অল্প সময়ে যা কিছু গান, যা কিছু কবিতা, যা কিছু আমাদের জন্য করে গেছেন, পালা বলেন, বাচ্চাদের লেখা বলেন, এত অল্প সময়ের মধ্যে যে একটা আকাশচুম্বী জিনিসগুলো যে আমাদেরকে দিয়ে গেছেন, ওনার জন্য নোবেল পুরস্কার নাথিং। ধন্যবাদ। কানেকশনটা লস্ট হয়ে গেল, আমি একটু অসুস্থ ফিল করতেছি স্টেলিং ভাই। তো এনিওয়ে, যেটা আমার কাছে মনে হয় যে ওই যে রূপা যেটা বললো যে কাজী নজরুল ইসলাম কখন যে কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্টা, গ্রন্থ সাহেব পড়ে শেষ করছেন কেউই জানেন না। সেই জন্যই উনি লিখতে পেরেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কার নাই। ভেরি গুড, ভেরি গুড। চলুন তাহলে আমরা নেক্সট সেশনের জন্য একটু রেডি হই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে শতদলের সাথে জড়িত থাকার জন্য। স্টেলিন ভাই, আপনাকে আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে অনুষ্ঠানগুলো হবে এবং আপনি উত্তর আমেরিকাতে আসবেন এবং আপনি এত সুন্দর করে কথা বলেন, আমাদের একটা অনুপ্রেরণার উৎস হয়ে আপনি আসবেন এবং নজরুল এর অজানা তথ্যগুলো আমাদেরকে দিবেন। এই যে আপনি 38 বছর 35 বছর নজরুল ইনস্টিটিউটে কাজ করেছেন, সেখান থেকে ইউ লার্ন আ লট অফকোর্স। মানে আপনি নিজেও একজন বড় মাপের কবি। আমি প্রায় আপনার পোস্ট দেখি যে বিভিন্ন কবিরা আপনার উপর কবিতা লিখছে, আপনার ট্রান্সলেশন করছেন আপনার লেখাগুলো। তো একজন কবি হিসেবে কবির ভিতরে আপনি যেটা পেয়েছেন সেটাই আমার মনে আমরা দেখতে পাই আর কি, স্ট্যালিন ভাই। স্ট্যালিনের কবিতার স্টাইল এবং তোমার স্ট্যাটাস অর স্ট্যাচার যেটাকে বলা হয় ইজ ওয়ে আপ দেয়ার, ওয়ে আপ দেয়ার। এবং আই থিঙ্ক আমি কিছু পড়েছি, তোমার আপা করেছেন, তোমার আপা ট্রান্সলেশন করেছেন, ওই সুবাদে আমিও তোমার কবিতাগুলো পড়তে পেরেছি কিছু কিছু, কিন্তু আমি তোমার কবিতা অত সহজে বুঝতে আমাকে পারিনি, তোমার আপার সাহায্য লেগেছিল আমাকে বুঝতে আর কি তোমার কবিতা। সো ওটা ওই মানের কবি। হ্যাঁ, তোমার ওই মানটা না বুঝলে আমি তো ধরতাম না অনুবাদ করতে। ভালো লেগেছে বলেই আমি অনুবাদ করেছি। আমাদের নজরুল ছিলেন আমি শেষ কথাটা বলি, আমাদের নজরুল ছিলেন হলো বিদ্রোহের কবি, সত্যের প্রতি বিদ্রোহ করা, সেটা ওনার কাছ থেকে আমরা শিখেছি। আমাদের নজরুল ছিলেন সাম্যের কবি, বন্ধুত্ব বলেন, ভালোবাসা বলেন, ওনার কবিতা গান থেকে আমরা শিখছি। তো আমাদের নজরুল সবকিছুর ঊর্ধ্বে। কাজী নজরুল ইসলাম উনি শত নোভেলের ঊর্ধ্বে আল্লাহ প্রদত্ত একটা, মানে কি বলবো, একটা মহাজ্ঞানী কবি। আমরা সৌভাগ্যবান যে আমরা একটা কবিকে আমাদের বাংলার মাঝে পেয়েছিলাম। এবং অসংখ্য ধন্যবাদ কবি কিরণ ভাই, আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে, এবং এই প্যানেলের সকল গুণী মানুষদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং কবি ভাই যিনি নজরুল সম্মেলন নিয়ে মানে উনি রিসার্চ করেন, ওনাকেও আমার ধন্যবাদ। ওনার দু একটা কবিতা পড়েছি, অনেক ভালো লিখেন উনি, অনেক ভালো। ওনারাই আমাদের অনুপ্রেরণা লেখার। তো আমার জন্য দোয়া করবেন, আমি নতুন এই পথে নতুন ভাবে লিখছি, ছোটবেলা থেকে লিখতাম, এখন প্রস্ফুটন হচ্ছে নতুন ভাবে, চেষ্টা করছি। আমি শিক্ষকতা পেশায় আছি, তো দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস আমাদের সবার বুঝতে হবে, সেটা হলো যে কিছু করা আর শিল্পীতে মন থাকা দুটো ডিফারেন্ট থিংস। মানে রূপার ভিতরে যে শিল্পীতে একটা মন আছে যে সব সময় কালচারাল অ্যারিনাতে থাকতে চায়, যারা ভালো কিছু করছে তাদের সাথে থাকতে চায়। এই যে মানে সাদা মনের যে মেন্টালিটি, এটি কিন্তু আমাদের সমাজে খুব কম পাওয়া যায়। রূপাকে সেভাবে পেয়েছি বলে আমি তার প্রতি আমেরিকাতে থাকে নাকি বাংলাদেশে? আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে থাকি। আমি রূপাকে বলতে গেলে স্ট্যালিন ভাইকে কিন্তু নিউ ইয়র্কে দরকার। মানে উনি একটাই ঘন্টার পর ঘন্টা চমৎকার বক্তৃতা দিতে পারেন, কথা বলতে পারেন, এবং এটা আসলে আমাদের নতুন জেনারেশনের জন্য খুবই দরকার। কারণ কিছুদিন আগে কয়েকদিন আমার মেয়ে গান শিখেছে, সে গান করে, নাচ করে। তো মানে তাদের কাছে, নতুন তরুণ প্রজন্মের কাছে যে রবীন্দ্রনাথ, নজরুল, যারা সত্যিকার অর্থে বাংলা শিল্প সাহিত্যকে, পুরো সমাজকে কিছু দিয়ে গিয়েছেন, তাদের সম্বন্ধে তো জানতে হবে। একটা এক্সাম্পল, আমার মেয়ের বান্ধবী ইন্ডিয়ান একটা মেয়ে, তো
তারা কথা বলতেছে, তো ইন্ডিয়ান মেয়েটা আমার মেয়েকে বলতেছে, হে আমরা ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়ান ড্রেস পরবো, আমেরিকান ড্রেস পরতে যাব কেন? এটা কোন একটা অকেশন কোথায় যাচ্ছিল, whatever। এই যে তাদের মানে প্যাট্রিয়টিক যে মেন্টালিটি, বা আমাদের সেভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে, নজরুল সেটা দিয়ে গেছেন। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, আমি মনে করি আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, কাজী নজরুল ইসলামের গান কবিতার অনুপ্রেরণা এই দেশ স্বাধীন হয়েছে, এটা স্বীকার করতেই হবে। সত্যি কথা। এবং এই লাল সবুজের পতাকা, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, এরা আমাদের প্রেরণা। একদম একদম। ওনারা না থাকলে আমরা maybe আজকে কবি হতে পারতাম না, আমরা লেখক হতে পারতাম না। ওদের শব্দচয়ন, ওনাদের যে কবিতা লেখার যে মানে কিভাবে গান লিখতে হবে, কিভাবে কবিতা লিখতে হবে, ওইটা ওনারা আমাদেরকে দিয়ে গেছেন, সেটাই আমাদের পাথেয়। আমরা সেভাবেই চলতে চেষ্টা করি এখন। অবশ্যই অবশ্যই। আর কিরণের যে তোমার একটা অ্যাডভান্টেজ, মানে তোমাদের অনেকেরই আছে, এটা কোয়াইট নোটিসেবল। সেটা হলো যে যারা তোমার নজরুলের কবিতাতে যথেষ্ট ফ্যামিলিয়ার, চট করে একটা কবিতা তুলে ফেলতে পারেন, একটা কার্ড প্রাসঙ্গিক তখনকার জন্য, এটা কিন্তু একটা দারুণ অ্যাডভান্টেজ। কারণ আমি নিজে একটা কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছে আনরিলেটেড টু নজরুল, কিন্তু চট করে তুমি একটা নজরুলের ওই প্রসঙ্গের কবিতা চট করে তুলে ফেলতে পারো, এটা কিন্তু একটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা কথা বলবো, ওই যে স্ট্যালিন ভাই বললো না, নজরুল কিন্তু খুব মানে এই যে বিদ্রোহ করলো, কিন্তু ওনার মনের ভিতরটা একটা রসগোল্লার মতো নরম প্রকৃতির একটা মন, এবং অভিমানী, চরম অভিমানী, এবং সেই অভিমানের শেষ দিকটাই উনি এই কথা সবাইকে বলে গিয়েছেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল করে সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনারে মনে পুরিব একাকী, গন্ধ বিদুর ধূপ। বিষয়টা হলো যে কাউকে কিন্তু সে জ্বালাতন করছে না, নিজে নিজেই জ্বলছে, কিন্তু হ্যাঁ জ্বলে সে মরে গেছে। সে মানে অনেক কষ্ট পেয়েছে, হিন্দুদের কাছেও গিয়েছে, মুসলিমদের কাছেও গিয়েছে, কোথাও সে ঠাঁই পায়নি। হিন্দুরা বলে যে তাকে বলে জবন, বা মুসলমানরা বলে কাফের। বলে আমি তো ওদিকে কোনোটাই নয়, আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করি। এবং নজরুলের একটা অত্যন্ত পাওয়ারফুল স্টেটমেন্ট, যেখানে তুমি একটু আগে ওগুলো বলেছো, আমি ইংরেজিতে ওটা বলি, even though I was born in this country, in this society, Bengal, I belong to the world. How would he belong to the world? He's dead. ওই দায়িত্বটা আমাদের কাঁধের উপরে দিয়ে গেছেন। মেক শিওর দ্যাট আই বিলং টু দ্য ওয়ার্ল্ড। তোমরা এটা কাজ করো যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি। এইটা অত্যন্ত পাওয়ারফুল আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি এই জিনিসটা একটু পড়ে একটু আমি কি বলি কিরণ ভাই, নিশ্চয় বলছেন যে একজন কবির লেখা শুরু হয় তার মৃত্যুর পরে। মানে আসলে সে যা লিখে গেছে সেটা যখন অন্য লোকেরা পড়ে তখন তারাই লিখতে শুরু করে, কারণ তার ভিতরে কি ছিল সেটা তারা আবিষ্কার করার চেষ্টা করে। কবি যদি মৃত্যুর পরে যদি অন্য কেউ তার কবিতা না পড়ে, তাহলে তার কবিতা আর নতুন ভাবে লেখা হয় না, কিংবা সে আর জেগে থাকে না। কিন্তু নজরুলের সৌভাগ্য হচ্ছে যে তার মৃত্যুর, সে যখন জীবমৃত হলো কিংবা মৃত্যুবরণ করলো, সেই সময় থেকে কিন্তু তার জীবদ্দশায় থেকেই আমরা তার কবিতা পড়ি এবং আমরা নতুন নতুন ভাবে নজরুলকে আবিষ্কার করি। আমরাও লিখতে থাকি নজরুলের কবিতা, আমরা কিন্তু নজরুলের কবিতাও লিখি, যেটা রূপা বললো। আমরা কিন্তু যখন দ্রোহের কথা বলি তখন নজরুলের কথাই বলি। আচ্ছা, আমাদের একজন দর্শক একজন দর্শক শাহানা বেগম, উনি নজরুল ভক্ত এবং উনি আমাদের ডক্টর জিয়াউদ্দিন ভাইয়ের কাজিন। সেই অনেকগুলো কমেন্ট করছে, একদম প্রথম থেকে এখন ছিলেন। তার নাম হলো শাহানা বেগম। সবাইকে বিনম্র শ্রদ্ধা, সকাল 9টা থেকে সাথেই ছিলাম। আর শনিবার সকাল ছুটির দিন, আপাতত বিদায় নিচ্ছি। নজরুলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ছড়িয়ে যাক বিশ্ব জুড়ে। নজরুল আছেন, থাকবেন আমাদের সত্তায়, বিশ্বাসে নিঃশ্বাসে, আচরণে বিচরণে, মনে মননে। প্রিয় শ্রদ্ধেয় বেলাল ভাই ও গুলশানারা আপা, কাজী পুষ্প আপাকে শুভ কামনা অপূরণ। অনেক ধন্যবাদ শাহানা বেগম সাথে থাকার জন্য। আমি আরেকজনের কথা না বললেই নয়,
তিনি আমাদের আপা শারমিন আহমেদ। কবির ভাই আমার নামটা উল্লেখ করলে খুশি হতাম। আমি কতখানি উন্নত মানসিকতা নিয়ে চলি, ন্যায় নীতি বোধে সোচ্চার ভাবে সবার মাঝে থাকে না। হ্যাঁ আপা, সত্য কথা, ন্যায় নীতির উপর আপনি আছেন বলে আমাদের শতদল পরিবার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের সাথে থাকবেন, আছেন, এবং এই ন্যায় নীতির উপরেই থাকবেন, আমাদের সবাই থাকা উচিত। ধন্যবাদ। তাহলে কে বা কি কবির যেন ভাই, বলছিলেন? আমার একটা জি। অনুরোধ ছিল, আপনার মুখে আমি একটা আপনার কণ্ঠে আমি একটা নজরুল কবিতা শুনতে চাই। জাস্ট যদি ছোট্ট করে একটু আবৃত্তি করেন আপনি। ও আচ্ছা, এখন আসলে আমাদের আরেকটা সেশন শুরু হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ, তো মানে তবু বলবো, একটু বলি। স্ট্যালিন ভাই বোধহয় চলে গেছেন সম্ভবত, তাই না? না কেটে যায় অনেক সময়, স্টিমিয়ার কি মানে কি করে আমার হ্যাঁ, বোধহয় কেটে যায়। হ্যাঁ। তো আমি বলছি, একটু শোনো। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তখন মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। ভাববেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল, যদি আর বাঁশি না বাজে। আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি আপনাদের ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা পেতে এসেছি। সেই ভালোবাসা পেলাম না বলে এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। চমৎকার। যখন আমি থাকবো না, তখন হয়তো আমার নামে অনেক বড় বড় সভা হবে। দেশপ্রেমিক, বিদ্রোহী, ত্যাগী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু যেও না কো, যদি পারো তোমার ঘরের আঙিনায় অথবা পায়ে পেশা একটা ফুল, তাকে বুকে জড়িয়ে ধরো, বন্ধু তোমাকে পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নির্জল নির্চুপ আপনারে মনে পুরিব একাকী, গন্ধ বিদুর কূপ। চমৎকার, 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 অসাধারণ। চমৎকার। কবির ভাই, আমি আপনার উপস্থাপনার একটুখানি জায়গা নিচ্ছি। আমাদের কবির কিরণ আহমেদ যেই এতক্ষণ ধরে আমাদের সবাইকে উনি কোশ্চেন করলেন, উনি আমাদেরকে তুলে ধরেছেন ওনার প্যানেলে, কিন্তু আজকে আমি ওনাকে তুলে ধরতে চাচ্ছি এই কারণে, উনি কিন্তু একাধিক গুণের অধিকারী একজন মানুষ। উনি একজন আবৃত্তিকার, উনি একজন সুন্দর উপস্থাপক, এবং আমার মনে হয় না ওনার মতো সুন্দর করে উপস্থাপনা করা, শিক্ষণীয় যে জিনিসগুলো ওনার অনুষ্ঠান থেকে পাওয়া যায় খুব কমই আমাদের নিউ ইয়র্কে বলেন, আমাদের নিউ ইয়র্কের সাইডের কান্ট্রি গুলো বলেন, আমি দেখিনি। আমি সত্যি মুগ্ধ কিরণ কবির অনেক ভাই। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমরা রূপা। তুমি আমরা নিজেও তোমার একজন সাথে ধন্যবাদ। হ্যাঁ, আমরা তোমার সাথে 100 ভাগ, 100 না 200 ভাগ একমত। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ সো মাচ আপা। আসলে রূপা, বললাম না, একদম মানে ভালো মনের একজন মানুষ। সেই ইদানিং অনেক লেখালেখি করছে, তার লেখাগুলো বিভিন্ন পত্রিকাতে ছাপা হচ্ছে। সে আমাকে মানে অকপটেই বললো যে আমি কিছু একটা করতে চাই সমাজের জন্য। আমি আমার যে দর্শন, আমার যে চিন্তা ভাবনা, যে চিন্তা চেতনা, সেটি সমাজের মাঝে দিতে চাই। মানে সেই একটা পারিবারিক স্ট্রাগলের বিভিন্ন ভাবে থাকে না, মানে সন্তান এটা সেটা বিভিন্ন রকমের। তো এগুলোর ভিতরেও নিজকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে আবিষ্কার করার জন্য সে লেখালেখি করা শুরু করছে, এবং সেই লেখাগুলোর কোয়ালিটিও খুব ভালো। মানে এটা আমাদের অস্বীকার করার কোনো আমাদের কিছু নেই। পড়ার সৌভাগ্য এখনো আশা করি, হয়নি, তবে হ্যাঁ, আশা করি পড়তে পারবো। আশা করি ভবিষ্যতে তোমার লেখা তোমাকেই পড়তে শুনবো, অথবা আমরা আমার সৌভাগ্য, দেখবো তোমার আপনারা বই যদি হিসেবে। দুকলম আমার লেখা পড়েন, এটা আমার সৌভাগ্য। আপনাদের মতো জ্ঞানী মানুষের সান্নিধ্যে আজকে আসতে পেরে এটাও আমার একটা সৌভাগ্যের একটা দিন আজকে শুরু হলো।
আমি মনে করি। অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। শতদল টিভিতে বস্তুনিষ্ঠ কিছু হোক, কাজী নজরুল ইসলাম বেঁচে থাকুক হাজার বছর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখনই কোনো অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা আসবে, যখন অসাম্য ভেদ জ্ঞান আসবে, তখন নজরুলকে আমরা স্মরণ করব। এটাই আমাদের প্রত্যয়। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন শতদল টিভি দেখবেন। আবার কোনো এক সময় দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ শতদল টিভিকে, ধন্যবাদ প্যানেলের সবাইকে। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ভালো থেকো।